আমি দীর্ঘ 1 বছর যাবত ভূত স্টুডিও শুনছি, কিন্তু কখনো টেক্সট করা হয়নি। তো এইবার প্রথম আসলাম। ওকে, সো এবার ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছেন? জি। ওকে, তো এই যে এখানে আসতে চাওয়ার ইচ্ছেটা বা এখানে আসা, এই ব্যাপারটা কেন, মানে কি জন্য মনে হলো যে আমি এখানে যেতে চাই? এখানে আসতে আমি প্রায় অনেক ঘটনাই শুনেছি। এখন আমার আম্মুর কাছ থেকে, আন্টির কাছ থেকে অনেক ঘটনায় আমি শুনেছি। আমার পরিবারে এমন অনেক ঘটনাই ঘটেছে। তো আমি চাই যে আমার এই ঘটনাগুলো মানুষ জানুক, সেজন্যই আর কি আমার এখানে আসা। অলরাইট, সো ঠিক আছে, আজকে ময়না রয়েছে, সে একজন স্টুডেন্ট এবং সে এত রাতে আজকে স্টুডিওতে বসে আছে শুধু আপনাকে এন্টারটেইন করার জন্য, আপনার কাছে এই ঘটনাগুলো পৌঁছে দেওয়ার জন্য। সো আমরা যেটা করতে পারি, যে যেখানে আছি, যে অবস্থায় আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্ধুরাও আমি জানি এখন হয়তো আমাদের এই অনুষ্ঠানটা ফেসবুকের থ্রুতে দেখছেন, প্রবাসের অনেক ভাইরা রয়েছেন, অনেক হাউসওয়াইফ রয়েছেন, বিভিন্ন পেশাজীবী মানুষেরা রয়েছেন, হয়তো কষ্ট করে ইন্টারনেটের থ্রুতে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। সো আপনি কিন্তু আমার মূল বন্ধু, মানে যে বন্ধুর মাধ্যমে আমি ছড়িয়ে যাব আরো বন্ধুর কাছে। সো আমি আপনাকে বলবো আপনার জায়গা থেকে এই লাইফটাকে শেয়ার করতে স্টার্ট করুন, আর আমরা এই ফাঁকে ময়নার প্রথম স্টোরিটা শুনে ফেলি। ময়না, শুনবো আপনার প্রথম অভিজ্ঞতা। জি ভাইয়া, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমি এখানে আমার আম্মু এবং আন্টির কাছ থেকে শোনা কিছু গল্প বলবো। তো আমি প্রথম গল্প সেটি আমার আন্টির কাছ থেকে শোনা, সেই গল্পটি বলতে যাচ্ছি। আমার আন্টির নাম নূপুর, আর ওনার খুব ক্লোজ একজন বান্ধবী ছিলেন, ওনার নাম ছিল নাজমা। তো এটা যাত্রাবাড়ির একটা ঘটনা। উনি সোয়েটার ফ্যাক্টরির তখন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তো উনি যখন ওইখানে কর্মরত ছিলেন, ওনার বান্ধবী ওনার সাথেই কর্মরত ছিলেন। ওনার বান্ধবী আর কি ওনার সাথে এমন একটা সম্পর্ক যেখানে দুজনকে ছাড়া চোখেই দেখে না, দুজনকে ছাড়া কোনো কাজই করে না, খাওয়া দাওয়া সব কিছু একসাথেই করে। তো একদিন ওনাদের নাইট ডিউটি ছিল। তো ওনারা যখন ওইখানে কাজ করতেছিল, তখন ওনার বস এসে যে বলল যে, নূপুর, আমার কিছু লোক লাগবে, তো তুমি পাশের অফিস থেকে কিছু লোক নিয়ে আসো। তো ওনাদের একটা গাড়ি দেওয়া হলো, এবং ওই আন্টি এবং ওনার বান্ধবী আর ড্রাইভার, এই 3 জন মিলে যাচ্ছিল। যেই রাস্তা দিয়ে ওনারা যাবে, ওই রাস্তাটা ছিল একটা খারাপ রাস্তা। ওখানে আর কি খুব বাজে একটা জিনিস নাকি থাকে, আমার আন্টি শুনেছিল। তো উনি তখন ওনার বান্ধবী কিছু বলেনি, কারণ যদি যে বলে তাহলে ভয় পাবে, সেজন্য বলেনি। আর ওই জিনিসটা এরকম যে ওকে দেখে যে ভয় পাবে, তো তার নাকি জীবন নাশ। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার রাস্তাটা যখন ক্রস করবে, তখনই ওনার বান্ধবী সারা শরীর একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। যে পরে বললো যে, আচ্ছা আমার কি হলো? তো আন্টি বলতেছে যে, কি হবে তোর, কিছুই হয়নি। তখন উনি একটু দোয়াদুস পরে ওনার গায়ে ফু দিয়ে দিল। তো তখন ওনারা চলে গেল রাস্তা থেকে। চলে যাওয়ার পর পাশের ফ্যাক্টরি থেকে কিছু লোক নিয়ে ওনারা আবার ওনাদের ফ্যাক্টরিতে ব্যাক করলো। ওখানে যাওয়ার পর আমার আন্টির বান্ধবীর আর কি প্রচুর জ্বর আসলো, অনেক জ্বর আসলো। তখন আন্টি ওনাকে মাথায় পানি দিল, কিন্তু তবু জ্বর কমছিল না। আর ওই নাজমার যে বড় বোন, উনিও ওই একই অফিসে আর কি কর্মরত ছিলেন। তো ওনাকে ডাকা হলো। তখন 2 জন মিলে, আমার আন্টি আর ওনার বড় বোন মিলে ওনাকে অনেক সেবা যত্ন করতে লাগলো, কিন্তু তবু কিছুতেই ওনার জ্বরটা কমছিল না। তারপর জ্বরের ট্যাবলেট ওনাকে খাওয়ানো হলো। তারপর আন্টির বান্ধবী বললো যে, আমি একা কেন খাবো, তুই আমার সাথে খাবি না? তো আন্টিও বলে, হ্যাঁ, তোকে কি আমি একা খেতে দিব? আমি অবশ্যই খাবো। তো 2 জন একসাথেই জ্বরের ট্যাবলেটও খেলো। খাওয়ার পর দেখতেছে যে জ্বর কিছুতেই কমছে না। তখন ওনাদের বস এসে বললো যে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মেডিকেল নিয়ে যাও। তো ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। হাসপাতাল নিয়ে যাওয়ার পর যখন ওনাকে বললো, ডাক্তার দেখে বললো যে ওনাকে তাড়াতাড়ি পরীক্ষা করতে হবে, যে এত তাড়াতাড়ি জ্বর আর এত প্রখর। তো পরীক্ষা করার পর ওনারা দেখতে পেল যে ওনার খাদ্যনালীতে 28টা ছিদ্র হয়ে গেছে। 28টা ছিদ্র। পরে ওনারা সবাই অবাক যে সুস্থ মানুষ, এই সব সারাদিন এত সুন্দর কাজ করলো, এখন হঠাৎ করে জ্বর, আবার এরকম রোগ বোঝাই যায় না। তো বললো যে তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর ওনার অপারেশন দায়ভার সব মালিক পক্ষই নিচ্ছিল। তো ওই রাত্রে ওনাকে অপারেশন করা হলো।
অপারেশন করার পর সকালবেলা যখন ওনার সেন্স ফিরলো তখন দেখে যে আন্টি ওনার পাশে বসে আছে। ওকে। তখন বলতেছে যে তুই ঘুমাসনি? পরে বলতেছে যে হ্যাঁ আমি ঘুমাইছি। তো পরে উনি বলতেছে যে আচ্ছা আমি যদি মারা যাই তুই কি আমার সাথে যাবি? পরে আন্টি বলতেছে যে তুই কি বলিস এগুলো, কেন মারা যাবি? তুই তো সুস্থ হয়ে গেছিস এখন, আর তুই মারা গেলে কি আমি থাকবো? আমিও তো মারাই যাবো, আমি কি একা একা থাকতে পারবো? তখন বললো যে ঠিক আছে তুই কিন্তু এটা মনে রাখিস। আচ্ছা। বললো যে মনে রাখার কি আছে, এখন তো আর তুই তো সুস্থ হয়ে গেছিস, এগুলো কেন বলছিস? তখন উনি কি করলো, আমার আন্টির বান্ধবী ওনার যে জায়গাটা অপারেশন করা হলো ওই জায়গায় নিজের হাতটাই ওই জায়গায় রাখলো। তো রাখার পর বোঝাই গেল না যে উনি কী করতে চাচ্ছে। আচ্ছা। তখন উনি নিজের ওই পেটের উপর যে ব্যান্ডেজটা ছিল ওটা টান দিয়ে ছিঁড়ে ফেললো, আর ছিঁড়ে ফেলার পর পেটের যত নাড়ি ভুড়ি ছিল সব চলে আসলো এবং সেটা আন্টির সামনে উনি তুলে ধরলো। আর আন্টি দেখে তো সেন্সলেস হয়ে গেল। আন্টি সেন্সলেস হওয়ার পর যখন আন্টির জ্ঞান আসলো তখন উনি শুনলো যে ওনার বান্ধবী আর বেঁচে নেই, মারা গেছে। তো ওনাকে তখন নিয়ে যাওয়া হবে, তো সব ফর্মালিটিস পূরণ করে ওনাকে যখন নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে তোলা হবে। তখন 10-12 জন লোক চেষ্টা করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলতে পারছিল না। লাস্টে এত ভার আর এত শক্ত হয়েছিল যে কারোর পক্ষে সম্ভব হচ্ছিল না তোলার। তো অনেক চেষ্টা করার পরও যখন পারছিল না তখন সবাই মিলে দোয়া দূরত পড়তে লাগলো, যে যা দোয়া পারে সোরা পারে সব বলে ওনার গায়ে ফু দিল। ফু দেওয়ার পর লাশটা আস্তে আস্তে হালকা হয়ে গেল। তখন সবাই মিলে ওই লাশটাকে অ্যাম্বুলেন্সে তুললো। অ্যাম্বুলেন্সে তোলার পর যখন ওনাকে ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো, ওইখানে গিয়ে সেম ঘটনা, একই ঘটনা যে লাশটা আবার ওইরকম ভার হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তখন আবার এই একই কাজ করলো ওনারা, দোয়া দূরত পড়ে লাশটাকে নামানোর পর তারপর গোসল করিয়ে তারপর একটা ঢাকায় একটা সরকারি কবরস্থানে ওনাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর তো সবাই মিলে আবার যার যার বাসায় চলে যাবে। তো আমার আন্টিও আসছিল, ওনাকে গাড়ি থেকে ওনার বাসায় স্থানে আসার পর ওইখানে কিছুটা রাস্তা ছিল যে গাড়ি ঢোকার মতো না। তো বললো যে ঠিক আছে আমি এইটুকু রাস্তা একাই যেতে পারবো। তখন রাত্রে প্রায় 1:30 বাজে। তখন বলতেছে আমি একাই যেতে পারবো। তো ওনাকে গাড়ি থেকে তখন নামিয়ে দেওয়া হলো, গাড়ি চলে গেল। আমার আন্টির যেখানে নামিয়ে গেছে সেখান থেকে ওনার বাসায় যেতে প্রায় 10-12 মিনিটের রাস্তা। তো উনি যখন নামলেন গাড়িটা চলে যাওয়ার পর 2-3 পা হাঁটার পর ওনার মনে হতে লাগলো যে কেউ ওনার সাথে আছে, কেউ ওনার সাথে হাঁটছে। তো উনি যখন এরকম ভয়ভীতি নিয়ে একটু তাকালেন ওনার ডান দিকে, দেখলেন সেম ওনার বান্ধবী। তো উনি তো অবাক, যাকে এখন মাটি দিয়ে আসলাম সে কিভাবে আমার সাথে। তো বলতেছে যে ওনার বান্ধবী বলতেছে কিরে আমাকে যে রাইখা এসে পড়লি, তুই না বললি যে আমি যদি মরে যাই তুই আমার সাথে মরে যাবি। পরে বলতেছে যে কি বলিস তুই? তো পরে বলতে যে না এখন আমি তোকে নিতে আসছি, তুই আমার সাথে যাবি। পরে আন্টি বলতেছে আমি যাবো বলছি দেখি কি যাবো নাকি, আমি এখন যাবো না, তুই যা, আমি যাবো না তোর সাথে। তো আন্টি ভয় পাইতেছে, আন্টি ভাবতেছে যে কি করবে, সে দৌড় দিবে না ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যাবে, আন্টি কিছুই বুঝতে পারতেছে না। তো এরকম ভয় নিয়ে কিছুটা দূর যাওয়ার পর আন্টি একটা দৌড় দিছে, এক দৌড় দিয়ে আবার উনি বলে রেখেছিলেন ওনার সাথে যে মেয়েটা থাকে বলে রেখেছিলেন যে উনি চলে আসবে রাত্রে। তো মেয়েটা দরজা খোলা রেখেছিল, তো উনি দৌড় দিয়ে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলার পর যখন ঘরে ঢুকে গেল তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করার পর উনি একটু নিজে স্বস্তি নিলেন যে না কিছু একটা থেকে বেঁচে এসেছি আমি। তখন উনি আর কি বাহিরে আর যাননি, হাত মুখ ধরে এমনিতে শুয়ে পড়েছিলেন। শুয়ে পড়ার পর যখন চোখ বন্ধ করে ঘুম আসবে তখন উনি অনুভব করলেন যে ওনার মাথার কাছে কেউ বসে ওনার মাথা হাতিয়ে দিচ্ছে। তো উনি ভাবছিলেন যে ওনার পাশের রুমে ওনার রুমে যে মেয়েটা থাকে তো হয়তো ওই করতেছে। পরে বলতেছে যে তোমাকে অনেক ধন্যবাদ, আমার মাথাটা অনেক ব্যথা করতেছিল। তো পরে ওনার বান্ধবী কথা বলছে, আর ওনার বান্ধবীর কথা শুনে উনি তাকায় দেখে যে হ্যাঁ ওনার বান্ধবী। তো উনি একটা চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে শোয়া থেকে ওঠার পর ওনার পাশে যে মেয়েটা ছিল ও উঠে পড়লো।
পরে বলতেছে তুমি কি ভয় পাইছো? বলে যে না আসলে এই গোসল করিনি তো বা হাত মুখ ধুইনি, তো এরকম একটু খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যে গোসল করে আসি। তো এ বললে উনি বাহিরে বের হলেন। বের হওয়ার পর ওনাদের বাড়িতে চাপকল ছিল, তো ওই চাপকল চাইপা পানি নিতেছিল। যখন বালতিটা ভরে গেল তখন দেখতেছে যে ওনার বান্ধবী ওই বালতি থেকে নিয়ে পানি ঢালতেছে আর গোসল করতেছে আর দাঁত বের করে হাসতেছে আর বলতেছে আমি তোকে ছাড়া যাব না, তুই না বলছিলি আমার সাথে যাবি, তুই আমাকে ছাড়া খেতিস না, তুই আমার কাছে ঘুমাতিস না, এখন আমি চলে গেছি, তুই আমাকে রাখে এসে পড়ছিস, আমি তোকে ছাড়া যাব না, এই বলতেছে আর ও গোসল করতেছে। তো আন্টি তা দেখা তো একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পর আর ওনার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখে যে ওনার বাড়িওলি ওনার পাশে। তখন বাড়িওলি বলল যে কি হয়েছে তোমার? তখন উনি সব ঘটনাই খুলে বললেন। খুলে বলার পর দেখলো যে আসলে যে বালতিটা ভরা ছিল সেই বালতিটার পানি একদম তলানিতে এবং শুকনো কলের পার চারদিকে পানি ছিটিয়ে ছড়িয়ে আছে, মগটা নিচে পড়ে আছে। তখন সবাই বিশ্বাস করলেন। আর তার ওই ঘটনার পর আমার আন্টি 7 দিন যাবৎ জ্বর ছিল। জ্বর থাকার পর ওনার বাড়িওলি ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজকে নিয়ে যাওয়ার পর ওনাকে তাবিজ এনে দেয়। তখন থেকে ওনার জ্বরটা ভালো হয়ে যায়। উনি ময়নার কাছ থেকে তার জীবনের একটি ভৌতিক এক্সপিরিয়েন্স শুনছিলাম, যেটি তার খালার সাথে মূলত ঘটেছে। সো এই ধরনের ঘটনাগুলোই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি জাগো এফএম 94.4-এ প্রতি বৃহস্পতিবারে ঠিক রাত 10টা থেকে 1টা পর্যন্ত। আপনারা যারা টিউন করে আছেন 94.4 শুনছেন আমাদেরকে, এবং সেই সাথে ফেসবুকের থ্রুতে এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রবাসী মানুষেরাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেককে দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন। থ্যাংক ইউ সো মাচ এভাবে আসলে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ একটা অনুষ্ঠান আসলে আমরা হয়তো বা করতে পারতাম, কিন্তু এটাকে ছড়ানোর দায়িত্বটা হয়তো আমি একা নিলে পারবো না। এই কাজটা যখন আপনারা করছেন তখন আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। অনেকেই SMS করছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের মধ্যে যে টেক্সটগুলো এই মুহূর্তে চোখের সামনে ভাসছে। সাটুরিয়া থেকে জয়েন করেছেন হৃদয়, কেমন আছি? খুব ভালো আছি। অ্যান্ড SMS করেছেন আমার সাথে সোনিয়া, গাজীপুর থেকে আজকে থাকছেন তিনি জানিয়েছেন। রনি রয়েছেন আমাদের সাথে, শাহিনুর ইসলাম রয়েছেন ধামরাই থেকে, জয়েন করেছেন রাজীব শিকদার। অ্যান্ড আমাদের সাথে তিনি বলছেন তিনি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আমাদের এই ভাইটার জন্য। আরিফিন শুভ বলছেন তিনি এবং তার ওয়াইফ মুক্তা দুজন মিলেই আজকে কিন্তু শুনছেন আমাদের সাথে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু, নামটা হচ্ছে শিমুল, আমি আমার বন্ধু সাকিবকে বলছি শুনতে। অ্যান্ড জয়েন করেছেন ইমন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আকাশ এবং সাদ যুক্ত হয়ে গেছেন। জাকিয়া রয়েছেন আমাদের সাথে, তিনি প্রতিদিনই শোনেন সেটাও জানিয়েছেন। আফসানা মিমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। বনশ্রী ঢাকা থেকে ফজলে যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে জয়েন করেছেন আমার বন্ধু নাম হচ্ছে অ্যানি, টঙ্গী থেকে জয়েন করেছেন আমার সাথে। তুহিন রয়েছেন আমার সাথে, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু তিন্নি গাজীপুর থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। এদিকে বন্ধু নাম হচ্ছে স্বপন রয়েছেন আমার সাথে, রাহাত এবং স্বপ্ন রয়েছেন আমার সাথে, তানিশা যুক্ত হয়ে গেছেন আমার সাথে, হাসান রয়েছেন সাভার থেকে আমার সাথে, যুক্ত হয়েছেন রাজু এবং কাশিম রয়েছেন, নাফিল এবং আখি মেঘনা থেকে, পারু রয়েছেন গাজীপুর থেকে, মল্লিক রয়েছেন আমাদের সাথে ডেমরা থেকে, দোলা এবং দীপা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, সাদ যুক্ত হয়েছেন, প্রীতম আরামবাগ থেকে, মৃত্তিকা রয়েছেন সেই সাথে, সুমাইয়া মিরপুর থেকে। সো যারা একটু দেরিতে টিউন করেছেন তাদেরকে বলছি আপনি শুনছেন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। চানাচুরের স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। পুরো অনুষ্ঠানটা এই মুহূর্তে আপনি ফেসবুকে উপভোগ করতে পারছেন www.facebook.com/jago.fm এর ভেরিফাইড পেজ থেকে, পাশাপাশি আমার ভেরিফাইড পেজ www.facebook.com/RJ উদয়ের পেজ থেকে। যে যেখান থেকে দেখেন না কেন, আমরা বলছিলাম আজকে 10,000 টাইম আমাদেরকে শেয়ার করতে হবে পুরো অনুষ্ঠানটাকে, যদি আমরা নেক্সট এপিসোডে আসলে আমি আলটিমেটলি বসতে চাই এই হট সিটে। সো আপনি যদি মনে করেন যে আমার আগামী এপিসোডেও এখানে থাকা উচিত, সেই ক্ষেত্রে আপনি সহজ একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার জায়গা থেকে এই লাইফটাকে বিভিন্ন গ্রুপে এবং পেজে শেয়ার করবেন। কেননা আমরা যদি 10,000 টাইম আজকে এই লাইফটা শেয়ার করতে পারি, বিভিন্ন জায়গায় অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আজকের এপিসোডটা। সো আলটিমেটলি আমি নিজে বলতে পারবো যে হ্যাঁ আমার আসলে যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না আসলে লোকে শুধু শুনছে, এটাকে রেসপন্স করছে না বা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে না, তাহলে তো এই অনুষ্ঠানটা করার কারণটা খুঁজে পাওয়া যাবে না। সো সে কারণে আমি অনুরোধ করব যারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদের কাছে অনুরোধ থাকবে লাইভটাকে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে, আপনার নিজের প্রোফাইল থেকে। হয়তো অনেক মানুষই জানেন না এখনো অবধি এই অনুষ্ঠানটার নাম, তো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে।
এখন অবধি আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন তারা কিন্তু লাইভটা শেয়ার করছেন। যাদের মধ্যে কনককে দেখতে পাচ্ছি, তিনি লাইভটাকে শেয়ার করেছেন, রেদওয়ান লাইভটাকে শেয়ার করেছেন, মাইশা বলছেন ভালো লাগছে এবং প্রথম গল্পটা তার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। জাফর যুক্ত হয়েছে, তার কাছে ফার্স্ট স্টোরিটা তার ভালো লেগেছে এবং জাগো এফএমের পেজে কমেন্টের সেকশনে দেখতে পাচ্ছি নাবিলা, তিনি প্রথমবারের মতো আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডক্টর তাহের যুক্ত হয়েছেন, তিনি বলছেন খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান, নিয়মিতই আমি শুনি। এদিকে আমাদের সাথে রয়েছেন আমাদের বন্ধু মৃণাল, তিনি একজন অ্যাডভোকেট এবং তিনি রেগুলারই আমাদের এই অনুষ্ঠানটা ফলো করেন। তিনি বলছেন আমি আজকেও আছি। আমাদের সাথে সৈয়দ স্যার রয়েছেন ঢাকা কলেজ থেকে এবং তিনি বলছেন স্যার আজকেও আমি তোমার প্রোগ্রাম শুনছি, ধন্যবাদ স্যার। এভাবে করে আমাদের সাথে বিভিন্ন পেশার বিভিন্ন জায়গার মানুষরা যুক্ত হন জাগো এফএম 94.4-এ। আজকের এই অনুষ্ঠানটা চলবে রাত 1টা পর্যন্ত। আমরা প্রথম অতিথির সাথে কথা বলছিলাম, তার স্টোরিটা শুনলাম। এই স্টোরি নিয়ে নিশ্চয়ই আপনার অনেক রকমের মতামত আছে, কারো কাছে বিশ্বাস হবে, কারো কাছে বিশ্বাস হবে না। আদৌ যদি আপনার ভালো লেগে থাকে প্রথম স্টোরিটা নিয়ে আপনার মতামতগুলো আমাকে দিবেন। তার জন্য JFM স্পেস আপনার নাম স্পেস দিয়ে আপনার মতামত পাঠাতে হবে 26969-এ। অ্যান্ড নেক্সট উইকে যদি আপনি আজকে যেখানটাতে আমাদের ময়না বসে আছে ঠিক এই হট সিটটাতে আপনি আসতে চান আপনার স্টোরিগুলো শেয়ার করার জন্য, লক্ষ্য শ্রোতার কাছে আপনার স্টোরিগুলো পৌঁছে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কি করবেন, মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন অ্যান্ড ফাইনালি আপনি কি করেন সেটা মেনশন করে নিজের মোবাইল থেকে পাঠিয়ে দিন 26969-এ। শুরুতে RBS শুধুমাত্র তারাই লিখবেন যারা নেক্সট উইকে আমার এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের সেই অদ্ভুত ভুতুরে অভিজ্ঞতাগুলো বলতে চান। এই অভিজ্ঞতাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটা, আবার হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারসদের থেকে নেওয়া। হয়তো যে ঘটনাগুলো তারা জানে তারা কখনো আসবেন না বা তাদের ইচ্ছেটা নেই, কিন্তু আপনি তাদের পক্ষ থেকে তাদের স্টোরিগুলো এখানে এসে বলতে চান। যেমনটা আজকে ময়না করছে, ওর খালার পক্ষ থেকে ও কিন্তু এসে তার স্টোরিটা শেয়ার করেছে। সো নেক্সট উইকে আপনিও সেম কাজটাই করতে পারেন। জাস্ট রেজিস্ট্রেশনটা করতে হবে ঠান্ডা মাথায়। ফার্স্ট অফ অল আপনাকে RBS লিখতে হবে, তারপর নাম, লোকেশন আর কি করেন আপনি সেটা পাঠিয়ে দিন 26969-এ। পরের অতিথি যিনি আছেন তিনি ওয়েট করছেন, আমরা একটু তার সাথে পরিচিত হব। কি নাম ভাই আপনার? ডাক্তার SM শহীদুল ইসলাম জনি। জনি ভাই, কি করেন আপনি? আপনি যেহেতু ডাক্তার বলেছেন তার মানে আপনি ডাক্তারের মতো খুব মহৎ একটা পেশার সাথে যুক্ত আছেন। সো আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বেসিক্যালি আমাদের তো আসলে এই বিষয়গুলোর প্রতি প্রথমত বিশ্বাসটা আসতে সময় লাগে। আপনার কিভাবে এলো সেই বিশ্বাসটাকে শুনি। আসলে আমিও ওভাবে বিশ্বাস করতাম না, কিন্তু যখন নিজেই এরকম এক্সপিরিয়েন্স করলাম তখন থেকে আসলে বিশ্বাস না করে আসলে উপায় নেই। সো সেই জন্যই আমি আসলে বিশ্বাসটা করা, যদিও হয়তো অনেকটাই আপনার সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, কিন্তু আসলে বিশ্বাস করতে হবে কারণ আমার নিজের সাথে ঘটেছে এবং আমিও যাদের কাছ থেকে শুনেছি তারা আমার সাথে অবশ্যই আসলটাই বলেছে। গ্রেট। সো আমরা প্রথমে একজন স্টুডেন্টের সাথে কথা বলছি, এখন আমি একজন ডক্টরের সাথে কথা বলছি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি যে জাগো এফএম 94.4 বা ভূত স্টুডিও এখন সবার কাছেই পৌঁছে গেছে। কখনো স্টুডেন্ট, কখনো পেশাজীবী মানুষ, কখনো ডক্টর, কখনো ইঞ্জিনিয়ার, কখনো টিচার, কখনো মা আসছেন, কখনো বাবা আসছেন, আবার কখনো সন্তানেরা আসছেন। সো বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা কিন্তু এখানে আসছেন, অর্থাৎ এই অনুষ্ঠানটা আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যাচ্ছে। সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার জাগো এফএমের প্রত্যেকটা লিসনারের কাছে, কারণ আপনারাই পৌঁছে দিচ্ছেন এই অনুষ্ঠানটাকে। এখন অবধি 1300 বার আমরা মাত্র শেয়ার করতে পেরেছি আজকের লাইভটাকে, বাট আমরা বলেছিলাম যে আজকে রাত 1টার ভেতরে আমরা 10,000 টাইম এই লাইভটাকে বিভিন্ন গ্রুপে, পেজে এবং নিজের প্রোফাইল থেকে, সবার আগে নিজের প্রোফাইল থেকে শেয়ার করব, তারপর বিভিন্ন গ্রুপে এবং পেজে লাইভটাকে শেয়ার করব। কেন করব আমি সেই ব্যাখ্যাটা বহুবার দিয়েছি, আরও একবার আপনার জন্য বলে দিচ্ছি যিনি দেরিতে টিউন করেছেন বা ফেসবুক লাইভটা দেখছেন। অনুষ্ঠানটা চলছে বাংলাদেশের একটি রেডিওতে যার বয়স মাত্র 3 বছর। এই অনুষ্ঠানটার বয়স আরও কম। তো আমরা কিন্তু যদি এখান থেকে সবার কাছে পৌঁছে দিতে না পারি তাহলে ছোট্ট এই শিশুটাকে আমার একার পক্ষে আসলে বড় করাটা অনেক টাফ হয়ে যাবে। সো আপনি যখন এই কাজটাকে করছেন, সবার কাছে পৌঁছে দিচ্ছেন এই লাইফটাকে, তখন হয়তো আরও অনেকগুলো মানুষ যারা হয়তো স্ট্রেইট রেডিও থেকে শুনতে পারছে না, ফেসবুকের থ্রুতে তারা জানতে পারছে যে না, বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান হয়। এবং আপনাদের কারণেই ভারতের প্রচুর বাঙালিরা আমাদের এই অনুষ্ঠানটা এখন শুনতে শুরু করছে। এটা আমার অত্যন্ত গর্বের বিষয়। এই জন্য আমি অনুষ্ঠানের শুরুতে সবসময় বলি যে আমাদের মা খালারা যখন বাইরের সিরিয়াল নিয়ে মাথা ব্যথা থাকে, তখন আমাদের এই অনুষ্ঠানগুলো নিয়ে পাশের দেশের যে বাঙালি ভাই বোনেরা আছেন তারা কিন্তু বিভিন্ন রকমের গল্প করেন। তারা আমার পেজের ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ পাঠান। আজকে আমি যখন ফেসবুক লাইভে আসছিলাম তখন একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা কলকাতা থেকে আমার এক বাঙালি বন্ধু পাঠিয়েছেন। সো এভাবেই কিন্তু আসলে অনুষ্ঠানগুলোর সামনের দিকে এগিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি আপনাদের কাছে সবসময় বলে থাকি, একই কথা হাজারবার রিপিট করি যে লাইভটা শেয়ার করতে থাকুন। চলে যাব বন্ধু ডক্টর জনির কাছে, শুনবো আপনার প্রথম অভিজ্ঞতা। আচ্ছা, আমার প্রথম অভিজ্ঞতা আমি শেয়ার করছি 2004 সালের ঘটনা। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি মেডিকেলের MBBS।
তা আমাদের প্রথম 3টা প্রফেশনাল পরীক্ষা হয়। তা এটা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ঘটনা। তা অ্যানাটমি পরীক্ষা ছিল। যখন আমরা পরের দিন আর কি পরীক্ষা দিব, ভাইভা পরীক্ষা দিব, আমাদের অ্যানাটমিতে সফট পার্ট এবং হার্ড পার্ট এরকম পরীক্ষা হয়। এছাড়াও প্র্যাকটিক্যাল থাকে এবং প্র্যাকটিক্যালের মধ্যে আপনার ডিসেক্টেড যে বডিটা থাকে সেই বডিটার উপরে আর কি পরীক্ষাটা হয়। তা আমি যখন আমরা গ্রুপ করে পড়ি এবং মেডিকেলে ম্যাক্সিমামই গ্রুপ করে সবাই পড়ে। তা আমরা যখন গ্রুপ করে পড়ছিলাম, আমি যখন পড়ছিলাম তখন হচ্ছে যে থাই থেকে ডিসেক্টেড বডির থাই থেকে লেগ পর্যন্ত কাটা, তো সেটা আলাদা করে নিয়ে সেটা পড়ছিলাম। তা ওখানে মাসেল থাকে, তারপর আপনার ভেইন আর্টারি থাকে, নার্ভ থাকে, এগুলো বিভিন্ন জিনিস পড়তে হয়। তা ওগুলো পড়ছিলাম। তা পড়তে একটা সময় তখন হয়তো 7টা বা 7:15 বাজে, তখন একবার মনে হলো যে একটু খেয়ে দিয়ে আসি। তখন আমরা যারা ছিলাম, আমার এখনো মনে আছে, আমার সাথে আরও 2জন ছিল। তা আমরা তখন একটু খেয়ে দিয়ে আসলাম। খেয়ে দিয়ে আসার পরে আমরা অ্যাকচুয়ালি ডিসেক্টেড যে বডিটা ছিল এবং যে থাইয়ের কথাটা বললাম, যে বডির একটা পার্ট, এটা ছিল একদম আলাদা করা। ডিসেক্টেড বডিটা ছিল ট্রেতে, আর যে থাই থেকে যে লেগ পর্যন্ত যে পোর্শনটা, এটা ছিল বেঞ্চের উপরে। তা আমরা যখন খেয়ে দিয়ে আসলাম, তখন যখন উঠছিলাম আর কি, তা উঠতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে ইলেকট্রিসিটি চলে গেছে। তা খুব বেশি হলে হয়তো 30 to 40 সেকেন্ড এর মতো হবে। এরপর আবার ইলেকট্রিসিটি চলে আসলো এবং একটু অবাক হয়ে গেলাম যে ওখানে আমরা যেখানে পড়ছিলাম সেখানে সেই ডিসেক্টেড পার্টটা নাই। তা একটু অবাকই হলাম যে আসলে অ্যাকচুয়ালি আর কেউ ছিল না ওখানে, ইভেন ডোমও ছিল না। তারপরে আমরা খেয়াল করলাম যে মানে খোঁজাখুঁজি শুরু করতে আসলে আমাদের কারো মাথায় ছিল না যে কি ঘটতে যাচ্ছে। তা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা যখন বডির দিকে তাকালাম, তা বডির দিকে তাকানোর পরে দেখলাম যে ওই ডিসেক্টেড পার্টটা বডির সাথে লাগানো। তা এটা আসলে ওই মুহূর্তে আমাদের জন্য খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল, বিকজ অফ তার পরের দিন আমাদের পরীক্ষা ছিল। এরপরে আসলে আমরা যে 3-4 জন ছিলাম, এরপরে আরও 4-5 জন আসলো। মানে আমাদের কারোই আর ওরকম মেন্টালিটি ছিল না যে আরও কিছুক্ষণ পড়া যায় বা আরও কিছুক্ষণ দেখা যায়। এরপর আমরা ওখান থেকে বের হয়ে আসি। এটা আমার সাথেই ঘটা একদম প্রথম একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। মানে ওই সিচুয়েশনটা আসলে অনেকদিন নিশ্চয়ই রেস্টটা রেখে গিয়েছিল। হ্যাঁ, সেটা মানে এটা আসলেই খুব মানে এখনো আমি যখন বলছিলাম অন্যদিকে তাকিয়ে বলছি, আমি আসলে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কি আমার চোখের সামনে ওই জিনিসটা ভাসছিল যে অ্যাকচুয়ালি কি ঘটছিল, এবং আমার ফ্রেন্ডরা যারা ছিল তারাও জানে ব্যাপারটা। সো আজকে শুনছি আমরা আমাদের এই মুহূর্তে ডক্টর জনি রয়েছেন আমার সাথে, যিনি রয়েছেন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে, অনেকেই এখানে আসেন। সো আমার সাথে এখন যে ভাই রয়েছেন তিনি একজন পেশায় ডক্টর এবং তিনি তার জীবনের একটি অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করলেন, এবং এটা আমরা হয়তো আজকে একটা ভৌতিক গল্প আকারে শুনছি, কিন্তু ওই অভিজ্ঞতাটা তার জন্য অত্যন্ত তিক্ততার। সো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এসএমএস করছেন অনেক মানুষ, যেমন প্রথম যে ঘটনাটা নিয়ে, ময়নার ঘটনাটা নিয়ে অনেকে এসএমএস করেছেন, এবং এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে ডক্টর জনির যে স্টোরিটা আমরা শুনলাম এটা আপনাদের কাছে কেমন লেগেছে। তার জন্য শুরুতে JFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 26969-এ। অ্যান্ড নেক্সট উইকে যদি আপনি এই হটসিটে এসে আপনার জীবনের অভিজ্ঞতাগুলো বলতে চান, সেই অভিজ্ঞতাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটা, আবার হতে পারে না আপনার বাবা মা দাদা দাদুর সাথে ঘটেছে, তারা হয়তো রেডিওতে আসবে না, আপনি তাদের কাছ থেকে কালেক্ট করেছেন এবং আপনি নিজে বিলিভ করেন এবং আপনি শেয়ার করতে চান ভূত স্টুডিওতে এসে। শর্ত একটাই, এই ঘটনাগুলো আগে কখনো কোনো FM রেডিওতে প্রচার হওয়া যাবে না, অর্থাৎ যে ঘটনা আগে প্রচার হয়েছে সেটা আমরা পুনরায় প্রচার করতে চাই না। সো সেই ঘটনাগুলো যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে উদয়ের সাথে যোগাযোগ করবেন কিভাবে? খুব সহজ, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, অ্যান্ড ফাইনালি স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, পাঠাতে হবে 26969 নাম্বারে। পুরো অনুষ্ঠানটা ফেসবুকের থ্রুতে আমরা এখন দেখছি, বিভিন্ন জায়গা থেকে অনেক বন্ধু আজকে যুক্ত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। তাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি জাগো FM এর ভেরিফাইড পেজে, www.facebook.com/jago.fm, এটাই আমাদের একমাত্র ভেরিফাইড পেজ। সো এই পেজ থেকে আজকে অনুষ্ঠানটা শেয়ার করার কথা বলা হয়েছিল। এখন অবধি অনেক বন্ধু, যেমনটা খায়রুল আমন, আবদুল্লাহ, বেপারি ভাই, রবিন আনিন, তারপর হচ্ছে MDH ফারুক, আরাফাত চৌধুরী, মনির হোসেন, কপু ভুইয়া,
আমাদের বন্ধু রাশেদ খান সুজন সহ আরো অনেক অনেক বন্ধু আছেন যারা বিভিন্ন গ্রুপে এবং পেজে এবং মোস্ট ইম্পর্টেন্ট নিজের প্রোফাইল থেকে তারা শেয়ার করছেন আমাদের এই পুরো লাইফটাকে। ধন্যবাদ দিতে চাই এই মানুষগুলোকে, কারণ আপনারা যদি এভাবে এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে না দিতেন হয়তো প্রত্যেক সপ্তাহে এখানে আসা হতো না আমার। কারণ আমি তখনই আসলে পরের এপিসোডটা করার জন্য ইচ্ছেটা হয় যখন দেখি যে না সারা সপ্তাহ আপনারা আসলে চেষ্টা করেন। অ্যান্ড আমার সাথে SMS করেছেন আমার সাথে এমডি রাহুল আমিন, অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন সজীব আহমেদ, প্রিন্স সেলিম, রোকন আহমেদ, এবং যুক্ত হয়ে গেছেন আমার বন্ধু সাজিদ হুসেইন, আরটি স্বপন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে আলামিন হুসেইন, এবং সেই সাথে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাহেরি রয়েছেন আমাদের সাথে, সাইদ জয়েন করেছেন, রাত জাগা পাখি যুক্ত হয়েছেন আহমেদ সজল, অ্যান্ড ভুল নাম লিখছেন আহমেদ সজল অনুষ্ঠানের নামটা আপনি দেখেও যদি ভুল করেন তাহলে কি করে হবে, ক্যাপশনেই দেওয়া আছে ভূত স্টুডিও শুনছেন আপনি, যেটি হয় প্রতি বৃহস্পতিবার রাতে জাগো FM 94.4-এ। সো এই অনুষ্ঠানটিকে আমরা আজকে বলেছিলাম 10,000 টাইমস আমরা শেয়ার করব, এখন অবধি আমরা এটাকে শেয়ার করেছি 3,000 টাইমস। সো আমাদেরকে আরও প্রায় 7,000 বার লাইভটাকে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে এবং পেজে, যদি আমরা আমাদের আলটিমেট লক্ষ্যে আজকে পৌঁছাতে চাই যে হ্যাঁ আমরা এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে দিব। দায়িত্বটা আমি একা নিলে পারবো না, আমি আপনাকে নিয়ে করতে চাই। যদি আপনার নিজের মনে হয় যে হ্যাঁ অনুষ্ঠানটা শুনতে আমার ভালো লাগে, আমি এই রকমের স্টোরি সবাইকে শোনাতে চাই, সো দ্যাট আপনি প্রথমত নিজের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করেন, দেন বিভিন্ন গ্রুপে বা পেজে আপনার উদ্যোগে লাইভটাকে ছড়িয়ে দিন। এখন অবধি 3,191 জন মানুষ এইটাকে শেয়ার করেছেন, বাকিরা হয়তো ভাবছেন করব না। আমি আপনাকে বলবো আপনি করবেন কি করবেন এটা আপনার পার্সোনাল অভিমত, বাট আমার জায়গা থেকে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, এই লাইভটা শেয়ার করে আরেকটা বন্ধুকে এই অনুষ্ঠানটা শোনার সুযোগ আপনি করে দিতে পারেন। ভেরি ইজি, এটা করলে বোধহয় আপনার খুব একটা ট্যাক্স কাটবে না। চলে যাব আমার পরের বন্ধু যিনি ময়না ওয়েট করছে তার সেকেন্ড স্টোরিটা বলার জন্য। ময়না, শুনি আপনার দ্বিতীয় ঘটনাটা। জি ভাইয়া, আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার আম্মুর একটা ঘটনা। আমার আম্মু তখন, এটা মৌচাকের ঘটনা, মৌচাক একটা সোয়েটার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তো ওনার একটি সহকর্মী ছিলেন, ওনার সাথেও খুব ভালোই সম্পর্ক ছিলেন। তো ওনার যে সহকর্মী ছিলেন উনি ছিলেন ওনার পরিবারের বড় মেয়ে, এবং ওনার পরিবারটা খুব বড় ছিল এবং আর কি অতটা সচ্ছল ছিল না। তো পরিবারের ক্ষেত্রে ওনাকে আর কি কর্মরত থাকতে হতো। আর ওনার যে হাজব্যান্ড ছিলেন উনি অসুস্থ ছিলেন। তো একদিন যখন ওনাদের কর্মস্থলে ছিলেন, একদিন বাসা থেকে লোক আসলো যে ওনার স্বামী নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তো ওনাকে তখনই যেতে হবে। তো ওই লোক, উনি তো আমার আম্মুর বান্ধবী, যে উনি বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। তো আমার আম্মুও সাথে ছিলেন। আমার আম্মু ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো ওই লোকটা বললো আমার আম্মুর কাছে যে ওনার হাজব্যান্ড তো মারা গেছে। তো গেল, যাওয়ার পর দেখলো যে আসলে সব ঘটনা, তো কবর টবর লাশ সব কিছু করে কবর দেওয়ার পর আবার আম্মু চলে আসলো। চলে আসার পর আবার সব কিছু স্বাভাবিকই হয়ে গেল, ওনারা কাজ করছেন। আর আমার আম্মুর যে বান্ধবী ছিলেন উনি তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো উনি তখন চিন্তা করলেন যে হাজব্যান্ডও নেই, এখন আমি পরিবারের বড়, এখন যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমার পরিবারকে দেখবে কে, যেহেতু আমি একমাত্র কাজ করার মতো। তো তখন উনি সব কিছু চিন্তা ভাবনা করে উনি ডিসিশন নিল যে উনি ওনার বাচ্চাটাকে অ্যাভয়েড করবেন। তো কারোর সাথে কোনো রকম পরামর্শ না করে উনি চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পর উনি ওনার ডাক্তারের কাছে সব কিছু খুলে বলার পর ডাক্তার বলল যে ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন। তখন উনি ওনার বাচ্চাটাকে অ্যাবর্শন করা হলো। অ্যাবর্শন করার পর ওনাকে বললো যে আপনি কিছুদিন রেস্টে থাকেন। কিন্তু উনি এটা চিন্তা করলো যে আমি যদি কিছুদিন রেস্টে থাকি তাহলে তো আমার স্যালারি থেকে টাকা কাটা হবে, আর সেটা তো আমার পরিবারের জন্য ভালো হবে না। তো উনি কি করলেন যে ওনাকে যে হাসপাতালে থাকতে বললেন, উনি না থেকে ওখান থেকে না বলে চলে আসছেন। আচ্ছা, 2 দিনও আর কি ওখানে থাকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর উনি আবার নিয়মিত ওনার কাজে যাচ্ছেন, কাজকর্ম করছেন। করার পর উনি বাড়িতে আসার পর, ওনার তো বড় ফ্যামিলি ছিল, তো সেই তুলনায় ভাতের হাঁড়িটাও বড়ই ছিল। তো অনেক ভাতের হাঁড়িটা বড়। তো উনি ভাতের চাল ধুয়ে যখন ভাতের হাঁড়িটা আর কি তুলবে, তখন আর কি কিছু একটা হয়ে গেল, যে কি হলো বোঝা গেল না। তো উনি সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে যাওয়ার পর সব তো হুড়োহুড়ি সব কিছু। তো খবর পেয়ে আমার আম্মু ওখানে গেল। এখন
তো তখন ডাক্তারকে ডাকা হলো যে এখনো জ্ঞান ফিরছে না, অনেক চেষ্টা করার পর পরে ডাক্তার আসার পরে বললো যে উনি মারা গেছেন। তো পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। তখন পোস্টমর্টমের রিপোর্টে আসে যে ওনার আর কি নার্ভ ছিঁড়ে গেছে, সেইতে উনি মারা গেছেন। পরে বলছে নার্ভ ছিঁড়ে যাওয়ার কারণ কি, বাড়ির লোক কেউ জানতো না যে উনি বাচ্চা অ্যাবর্শন করিয়েছেন। তখন বলল যে ওনার তো এরকম অবস্থা ছিল, তো উনি অ্যাবর্শন করিয়ে ফেলছেন। পরে এখন বাড়ির লোক একটু রাগ হলো। তারপরে ওই আম্মু তো এখানেই ছিল। তো এখন রাত হয়ে যাচ্ছে, আর কেউ আর কি লাশের কাছে পোস্টমর্টম করে লাশ বাসায় নিয়ে আসলো। এখন কেউ লাশের কাছে থাকতে চাচ্ছে না, যে ভয় পাচ্ছে সবাই। আমার আম্মুর সাথে আরেকজন মহিলাও গিয়েছিল, তো উনিও থাকতে চাচ্ছিল না, উনিও ওনার পরিবারের আর কি লাশের পরিবারের সাথে ছিল। লাশের পরিবার তখন আম্মু কি করলো, যে কি করবে, আমার আম্মুর আবার একটু সাহস বেশি, উনি বরাবরই এগুলো ফেস করে আসছেন। তো উনি বললো যে ঠিক আছে, লাশের পাশে তো মানুষ থাকতে হয়, তা আমি থাকি। তো উনি তখন থাকলেন ওখানে। ওনার চারপাশে কারেন্ট ছিল না, তো চারপাশে হারিকেন দেওয়া হলো। তো আবহাওয়াটা ছিল এরকম যে খুব অন্ধকার, তারপরে অন্ধকারের মধ্যে হালকা বাতাস, ঝিঝি পোকার ডাক, তো মোটামুটি একটু ভুতুরেই ছিল। আরও লাশ ছিল পাশে। আম্মু বসে দৌড় পড়তেছিল। হঠাৎ করে আর কি আবার সেরকম বাতাস না যে হারিকেনের ভিতরে কাঁচ ভেদ করে বাতি নিভে যাবে। আচ্ছা। তো বারবার আর কি বাতিটা নিভে যাচ্ছে, জ্বলছে, নিভে যাচ্ছে, জ্বলছে, এরকম করতেছে। তো এরকম দেখে আম্মু আরও বেশি বেশি ছুড়াপাট করতে লাগলো। তারপর দেখলো কিছুক্ষণ পর উনি দেখলো যে ওনার সামনে যে লাশটা ছিল সেটা নেই, ওনার সামনে লাশ নেই। তো উনি খুঁজতে লাগলেন, যে চারপাশে তাকাচ্ছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। তখন যখন উনি উপর দিকে খেয়াল করলেন, দেখলেন যে লাশটা হাওয়ায় ভাসছে। আচ্ছা। তখন আম্মু তো খুব ভয় পেয়ে গেল, যে ভয় পেলো, আবার এটাও বুঝতে পারলো যে আসলে ও বেশি কিছু করবে না, কারণ আমার আম্মু এগুলো ফেস করার অভ্যাস আছে, উনি জানেন কিভাবে কি করতে হবে। তো উনি দৌড় পাঠ করলেন যা যা করার। তো লাস্টে আবার কিছুক্ষণ পর নিচে একাই চলে আসলো। নিচে চলে আসার পর সারা রাত এইভাবেই কাটলো খেলায়। তারপর যখন সকাল হলো, তখন বাড়ির লোক কোনো উদ্যোগ নিচ্ছে না লাশটার ব্যাপারে, যে লাশটাকে গোসল করাতে হবে, কাফন দাফন দিয়ে মাটি দিতে হবে, কোনো করছে না। তো আমার আম্মুর সাথে যে মহিলা ছিল, ওনাকে আমার আম্মু আবার খালা বলে রাখতেন। তো ওই খালা আর আম্মু, তারপরে পাশের আর কি গ্রামের কিছু মহিলাকে নিয়ে লাশটাকে গোসল করানো হলো। গোসল করানোর পর জানাজা করিয়ে লাশটাকে দাফন করা হলো। দাফন করার পর রাত হয়ে গেল। আর এই ঘটনাটা ছিল মৌচাকের। তো ওইখান থেকে এখন আমার আম্মুর বাসা ছিল ড্যামরা। তো ওখানে যাওয়াটা এত রাত্রে, তো আবার ওই খালার বাসা ছিল পাশেই, যে ওই হেঁটে যেতে প্রায় 30-40 মিনিট লাগবে। তো এত রাত্রে প্রায় 1:30-2টা বাজে, গাড়ি পাওয়া যাবে না। তো দুইজনে বলতেছে, যে খালাবঞ্জি বলতেছে যে আসলে আমরা হাইটেই চলে যাই। তো বলতে হাইটে যাচ্ছে, তো যাইতেছে, যাওয়ার পর আম্মু বলতেছে যে খালা আমার না খুব ক্ষুধা লাগছে। ওরা বলতেছে যে রাস্তায় এত রাত্রে কিছু তো নাইও। আবার তখন একটু হালকা শীত ছিল। তো তখন কিছুটা হাঁটার পর দেখলো যে একটা ডিমওয়ালা ডিম নিয়ে বসে আছে। তো উনি বললো যে চলো ডিমই খাই, আর কিছু তো নাই। তো দুজনে 2টা ডিম কিনলো। তো আমার আম্মুর যে খালা ছিল, উনি ডিমটা হাতে রাখলো, আর আমার আম্মু খাইতে আসতে। এমন সময় হঠাৎ করে দেখলো যে আমার আব্বু আসতেছে সামনে থেকে। পরে আম্মু তো অবাক, যে ও তো এখানে আসার কথা না, তো হঠাৎ এখানে আসলো। পরে আমার আম্মুর যে খালা ছিল, উনি বললো, উনি একটু খুশি হলো যে যাক একজন ছেলে মানুষ পাওয়া গেল, 2জন মহিলা মানুষ এত রাত্রে একা যাচ্ছি। তো উনি একটু খুশি হলেন। পরে আব্বু বলতেছে যে তুমি এত রাত্রে এখানে কেন, বাসায় যাও নাই? পরে বলতেছে যে না, আমি তো বাসায় জানাই দিছিলাম যে আমি আজকে বাসায় যাব না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। পরে আম্মু বলতেছে এখন আবার যাবো, আবার ওইখান থেকে কাজে আসবো। তো একেবারে সকালবেলা, রাত্রেটা খালার বাসায় থাকি, সকালবেলা কাজে যাব, তারপর কাজ সেরে বাসায় চলে যাবো। না, আব্বু জোরাজোরি করতেছে, না তোমার আমার সাথে এখনই যেতে হবে। তো বলতেছে, আম্মু বলতেছে তুমি জোর কেন করতেছো, আমি যাব না, তো তুমি চলো খালার বাসায়, দুজনেই যাই খালার বাসায়। পরে বলতেছে যে না, বাসায় যেতে হবে।
তো এরকম কথা বিতর্ক করতে করতে ওনারা আর কি রাস্তা হাঁটতেছিলেন। হাঁটতে থাকার কারণ যেই রাস্তা ওনারা যাবেন তার অপোজিটে একটা রাস্তা ছিল, ওটা একটু জঙ্গল ছিল রাস্তাটার ওইদিকে, আর ওটা বিলের দিকে যাচ্ছিল। তো আব্বু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বলতেছে এখান দিয়ে আসো, এখান দিয়ে খালার বাসায় যাইতে তাড়াতাড়ি হবে। পরে আম্মু বলতেছে যে না আমি এখান দিয়ে যাবো না, এই রাত্রের বেলা অন্ধকারের মধ্যে এখান দিয়ে কেন যাবো, খালার বাসা তুমি কি আসছো নাকি, তুমি যে জানো? পরে হ্যাঁ আমি আসছি, তুমি জিজ্ঞেস করো খালাকে। পরে যে খালা বলতেছে যে হ্যাঁ জামাই তো একবার আসছিল, কিন্তু জামাই আমি তো তোমাকে এইখান দিয়ে নিয়ে যাইনি, তো তুমি এই রাস্তা কীভাবে চিনো? পরে বলতেছে যে আমি আসলে আপনার বাসা থেকে আসার পর এই রাস্তা দিয়ে আসছিলাম, সেই জন্যই আর কি জানি। পরে বলতেছে যে না যাবো না। তো তখন আম্মু আর কি হঠাৎ করেই আব্বুর পায়ের দিকে তাকালো, খেয়াল করলো, দেখলো যে আব্বু আসলে আমার আব্বু একটু হুজুর টাইপের ছিল, যে দাড়ি ছিল, হুজুরের সবসময় জুব্বা পরে থাকতো। তো দেখলো যে আব্বু আর কি ওনার পাটা মাটিতে নেই, শূন্যে ভেসে আছে। তখন তো আম্মু বুঝে ফেললো। পরে বলতেছে যে খালা তুমি কি একটু পায়ের দিকে তাকাইছো? পরে খালা পায়ের দিকে তাকাই, উনি তো তাকাই অবাক, ভয় পেয়ে গেছে যে শূন্যের উপর কীভাবে দাঁড়িয়ে আছে। তখন বলতেছে যে চলো আমরা বুঝতে না দিয়া একটু পাশ কাটে চলে যাই। পরে বলতেছে যে না এখান দিয়ে যাবো না, তুমি যদি আমাদের সাথে যাওয়ার হয় যাও, না যাওয়ালে তুমি একাই এখান দিয়ে যাও। পরে বললে আম্মু আগে আগে হাঁটতেছে, আম্মু আর ওনার খালা আগে আগে হাঁটতেছে। তারপরে পিছনে যখন তাকালো দেখলো যে আর আব্বু নেই, তারপর আবার কিছুটা গেল, কিছুটা পথ যাওয়ার পর একটু সরু রাস্তা, পাশে একটা বিল ছিল, বিলে প্রায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। তো ওখানে দেখতেছে যে একটা বাচ্চা শুয়ে কান্না করতেছে। তো আম্মুর খালা বলতেছে যে এত রাত্রে কার বাচ্চা খেলতে এসে নিচে পড়ে গেছে, চল আমরা উঠায় নিয়ে যাই বাসায়, পরে আবার সকালে দিয়ে আসবো। আম্মু বলতেছে হ্যাঁ এত রাতে তোমার জন্য বাচ্চা বসে এখানে কান্না করতেছে না? বলতেছে যে তো কান্নাই তো করতেছে, দেখ কি যে একটু আগে দেখলে না তোমার জামাই, তো ওইটা। পরে উনি তো শুই না ভয় পেয়ে গেল যে কি ঘটতেছে এগুলা। পরে বলছে তুমি ভয় পাইও না, তুমি দোয়া দুরুস পড়তে থাকো, দেখবা আমরা ইনশাল্লাহ বাসায় চলে যাব। তো এটা ক্রস করলো, ক্রস করে আবার সামনে গেল। তো বাসায় যাবে, বাসায় যাওয়ার একটা পুকুর ওনাদের ক্রস করতে হয়। তো আর কি পুকুরটার ওই পারেই খালার বাসা। তো এই পুকুরের পাশেই আর কি একটা সাদা কাপড় মোড়ানো আর কি কাপড় মোড়ানো একটা বাচ্চা শুয়ে আছে। পরে বলতেছে যে কার, ও সরি আমি বলতে ভুলে গেছি যে ওই পাশে আবার আরেকটা কবরস্থান ছিল। তো এই কবরস্থান আর পুকুরের মাঝে এই বাচ্চাটা শুয়েছিল আর কি। তখন বলতেছে খালা যে কবর থেকে মনে হয় কুকুর শিয়ালে খুবরে তুলে ফেলছে, সাইড করে দিই। পরে বলতেছে যে তোমার সাইড করতে হবে না, ওইটা ওইখানেই থাক, তুমি ডান পাশ দিয়ে চলে আসো। পরে বলতেছে যে কি বলিস, আরে তুমি আসো তোমাকে পরে বলবো। পরে যখন ওনারা পুকুরটা ক্রস করে চলে গেলেন তখন বলতেছে যে আজকে তোদের ভাগ্য ভালো ছিল, তার জন্য তোরা বাঁচতে পারলি, তোদের বুদ্ধি ভালো, আর তোরা দোয়া দুরুস ভালোই জানোস, সেজন্য আজকে তোদেরকে ছেড়ে দেওয়া হলো। এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এবং ডিফারেন্ট এরকম স্টোরিগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি ভূত স্টুডিওতে। সো এতক্ষণ যাবৎ আমরা শুনছিলাম ময়নার কাছে থাকা তার দ্বিতীয় ঘটনাটা। আমরা ময়নার কাছ থেকে আরেকটা ছোট ঘটনা শুনবো একটু পরে, সে ঠিক করে নিক কোন ঘটনা। তার আগে আমরা ডক্টর জনির কাছে চলে যাব। তো একটু আগে জনি ভাই আমাদেরকে যে স্টোরিটা বলেছেন সেটা নিয়ে কিন্তু অনেকের অনেক মতামত রয়েছে, আমরা একটু সেগুলো বলে নিব। যেমনটা বলছিল তাহমিহা, বলছে গাজীপুর থেকে স্টোরিটা ভালো লেগেছে। পিয়াল লিখেছিল যে আমি আমার মামা মামিকে সাথে নিয়ে শুনছি, ভালো লাগছে। অ্যান্ড আমার সাথে জয়েন করেছে বন্ধু ইমন, দিস ইজ দ্য বেস্ট হরর শো ইন আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। আমরা বেস্ট কিনা জানি না, বাট আমরা চেষ্টা করি আর কি। আর এদিকে SMS করেছেন মুকসাদ, বলছে আমি বাড্ডা থেকে একা একা শুনছি, একটু ভয় লাগছে, যখনই ভয় তখনই প্রাণ ঝাল চানাচুরের স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে, উড়াল মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। নাবিল তাজওয়ার SMS করেছে উদয় ভাই আমি ছিলাম, আছি এবং থাকবো, ধন্যবাদ। তপু রয়েছে, সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, এটাও জানিয়েছিল। অ্যান্ড ডিজে জীবন রয়েছে আমার সাথে। ডক্টর মালিক
মালিক ভাই, তিনি যুক্ত হয়েছেন, নিয়মিতই তিনি আমাদেরকে শোনেন। অ্যান্ড জয়েন করেছেন তুহিন হাসান, হ্যালো হাই, কি খবর। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে ইঞ্জিনিয়ার শফিক, তিনি অনেকদিন পরে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটাও জানিয়েছেন। আর রিয়াজ উদ্দিন রয়েছেন, তার খুব ভালো লাগছে, এটাও জানিয়েছেন। প্রিয়তি নরসিংদী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে বন্ধু মরিয়ম, তিনি একজন টিচার, তিনি যুক্ত হয়েছেন, জানিয়েছেন তানিশা সাভার থেকে। অ্যান্ড রয়েছেন আমার সাথে বন্ধু, নাম হচ্ছে জিহাদ ধামরাই থেকে। এদিকে জয়েন করেছেন প্লাবন, তিনি একজন স্টুডেন্ট, শাকিল লালবাগ থেকে। আর তাওসিফ রয়েছেন মুন্সিগঞ্জ থেকে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু, নাম হচ্ছে মারুফ দোহারের বন্ধু স্নেহা ওয়ারি থেকে। আর রানা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। ইয়াসমিন রামপুরার বন্ধু বিল্লাল নাসরিন যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডিজে ফরহাদ যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আলামিন যুক্ত হয়েছেন। মার্জিয়া রয়েছেন আমাদের সাথে। সো যারা দেরিতে টিউন করেছেন তাদের সুবিধার্থে বলছি, আপনারা শুনছেন জাগো FM 94.4। এখানে চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। আমি উদয় আছি আপনার সাথে এখন থেকে রাত 1টা অবধি। আজকে আমাদের এখানে এই মুহূর্তে আরও একজন অতিথি ওয়েট করছেন, যার কাছে আমি এখন চলে যাব এবং তার কাছ থেকে আমরা তার জীবনের দ্বিতীয় ঘটনাটা শুনবো। তো এই ঘটনাটা শোনার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অনুষ্ঠানটা এই মুহূর্তে ফেসবুকের থ্রুতে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আমি জানি প্রচুর মানুষ রয়েছেন আজকে লাইভে, দেখতে পাচ্ছি www.facebook.com/jagofm এর পেজে এবং একই সাথে www.facebook.com/rj উদয়ের পেজে। দুটো পেজই ভেরিফাইড, সো খুঁজে পাওয়াটা খুব বেশি ক্রিটিক্যাল না। এই পেজ দুটোতে লাইভ স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে এবং আপনাদের কারণেই লাইভটা পৌঁছে গেছে অনেক মানুষের কাছে। এখন অবধি আমি দেখতে পাচ্ছিলাম একটু আগে যে প্রায় 4,500 বারের মতো আমরা এটাকে শেয়ার করেছি। আমাদের টার্গেট ছিল 10,000 টাইমস এবং আমি বলেছি যদি 10,000 বার আজকে এই লাইভটা আমরা শেয়ার করতে পারি, আই হোপ আমি নেক্সট উইকে ইনশাল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে অনুষ্ঠানটা করব। বাট সামহাও যদি আমরা এটাকে না করতে পারি, তাহলে আমার জায়গা থেকে আমার একটা ভেতরে প্রশ্ন হচ্ছে, তাহলে কেন করব? বিকজ আমরা তো আসলে একটা জায়গায় ঘুরছি, রোজ যারা শুনছি আমরা তাদেরকেই শোনাতে পারছি। আমরা কি এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না? মেবি পারি। সো আমরা খুব সহজ একটা কাজ করতে পারি। আমরা এই লাইভটা যারা দেখছেন, নিজের প্রোফাইল থেকে একবার শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে, পেজে যেখানে আড্ডাগুলো জমে ওঠে আমাদের, যেখানে বিভিন্ন ভিডিওগুলোকে আমরা দেখতে পারি যে সেখানে শেয়ার করা হয়, সেখানে যদি আমরা এই লাইভটা শেয়ার করি, হয়তো আরও নতুন 10টা বন্ধু আমরা ভূত স্টুডিওতে পাবো। আমি সবসময় বলি, ভূত স্টুডিওর বয়সটা খুবই অল্প, ছোট্ট এই শিশুটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদয় বা জাগো FM নয়, সবার আসলে একসাথে কাজ করতে হবে। আর সেজন্যই বারবার করে শেয়ারের কথাটা বলা হয়। সো লাইভটা যারা দেখছো তারা নিজ উদ্যোগে লাইভটাকে শেয়ার করবে বিভিন্ন গ্রুপে এবং পেজে। আমরা একটা ঘটনা শুনবো, শোনার পর এর মাঝে যারা শেয়ার করবেন আমি সেই নামগুলো রিড আউট করার চেষ্টা করছি। ঘটনাটি বলবেন আমাদের ডক্টর জনি। শুনি আপনার কাছ থেকে আপনার দ্বিতীয় ঘটনাটা, জনি ভাই। ধন্যবাদ। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার ডোম থেকে শোনা। 2007 অথবা 2008-এর দিকের একটা ঘটনা। ঢাকার একটি মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আপনার ডিসেক্টেড বডি রাখা আছে। আচ্ছা। তা সঙ্গত কারণেই আসলে মেডিকেল কলেজটির নাম বলা যাচ্ছে না। তা এখন ওই মেডিকেল কলেজের যে অ্যানাটমি বিভাগটা ছিল, সেটা ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। ওকে। মানে বেসমেন্টে, নট গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্টে। তা ওখানে রক্ষণাবেক্ষণের জন্য ডোম ছিল এবং আরও 2-3 জন ছিল। তা প্রতিদিনকার মতো তারা সবসময় যে সমস্ত ডেইলি অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলোই করেছে। পরের দিন আবারও পরীক্ষার সময় যেটা হয় সেটা হচ্ছে যে বডিকে বারবার ফরমালিনে ভেজানো যায় না। তাতে যেটা হয়, পরের দিন সকালবেলা উঠালে আপনার ফরমালিন চুয়ে চুয়ে পড়তে থাকে। তো এই জন্য বডি একবার উঠালে হয়তো 3-4 দিন চলে যায়। তা বডি ওঠানো ছিল, আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল টিচারদের, সেজন্য বডিটা ওঠানো ছিল। 4টা বডি ওঠানো ছিল টোটাল। রাত 11টা বা 12টার দিকে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়। আর ওই বেসমেন্ট ফ্লোরটা ছিল কিছুটা একদম রাস্তার লেভেল করা। আর আপনার ওখানে যে ভেন্টিলেশনটা ছিল, সেই ভেন্টিলেশনটা ভুলবশত ওই দিন ওরা খুলে রেখেছিল। ওকে। এতে করে যেটা হয়, একটা সময় পানি, এত বেশি পরিমাণ পানি হয়ে যায়, পানিটা আপনার ভেতরে ঢুকতে থাকে, বেসমেন্ট ফ্লোরে ঢুকতে থাকে। তেমন সময় সিকিউরিটি যারা ছিল তারা ডোমকে আর অন্যান্য যারা এটার সাথে জড়িত তাদের সবাইকে ডাকার পরে তারা সবাই খুব তাড়াতাড়ি করে নিচে যেতে চায়। নিচে যখন যেতে থাকে তখন তারা বুঝতে পারে যে ততক্ষণে অনেকখানি পানি জমে গেছে, প্রায় হাঁটু সমান। তারা যখন বেসমেন্টে নামার পরপরই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তা ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ হিসেবে জেনারেটর চালু হওয়ার কথা, কিন্তু জেনারেটর আর চালু হচ্ছে না। জেনারেটরটাও আসলে বেসমেন্টেই রাখা ছিল, তা হয়তো পানি ঢুকেছিল সেজন্য জেনারেটরটাও চালু হচ্ছে না। তা খুব বাজে একটা কন্ডিশন। তা এর মধ্যে একজন যে মেইন ডোম ছিল সে বলল যে আমি তাহলে মোবাইলের যে লাইট আছে সেই লাইটটা দিয়ে আমি যাচ্ছি, তোমরা একটু
অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করো। তখন সে সামনে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে সে গিয়ে দেখলো সেটা হচ্ছে যে যে ডিসেক্টেড যে রুমটা সেটা অনেক বড়, তো ওখানে 4টা বডির মধ্যে 2টা বডি সে পাচ্ছে না, আর 2টা বডি আছে তখনও। তা এমন একটা অবস্থা, মানে সে মোবাইলে লাইট দিয়ে সে বুঝতে পারলো আর কি 2টা অ্যাবসেন্ট। তা তখন সে তাড়াতাড়ি চিরাচিরি শুরু করলো যে অন্যদেরকে আসার জন্য। তো এর মধ্যে 2জন আবার চলে আসলো একটা মোমবাতি বা এই টাইপের কিছু একটা নিয়ে। তাই এইটা টাইপের যখন নিয়ে চলে আসলো, আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে তারা 4টা বডির একটা বডিও তখন খুঁজে পাচ্ছে না, এবং এমন একটা বাজে একটা কন্ডিশন, এবং মানে তারা খুব ভয় পেয়ে যায় আর কি, বিশেষ করে ডোম। তারপরেও ডোমের তো ভয় একটু কম থাকে। তারপরে সে বলছিল যে না সমস্যা নাই, আমি খুঁজছি, তোমরা একটু আমার সাথে থাকো, এরকম একটা ব্যাপার। কিন্তু মানে অন্য যারা ছিল তারা আসলে ওইখানে থাকতেই চাচ্ছিল না। তা এমন সময় তা অন্যরা যারা ছিল তারা চলে আসতে চাচ্ছে। তা ডোম তখন ভাবলো যে তাহলে আমি এক কাজ করি, তাহলে আমিও যাই, গিয়ে ওদেরকে একটু বুঝাই সুঝাই আবার নিয়ে আসবো। কিন্তু ওই মুহূর্তে সবাই উঠে গেলেও ডোম আর উঠতে পারছিল না। এমন একটা অবস্থা যে ডোমকে পেছন থেকে কেউ ধরে রেখেছে। ডোম অনেক চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই ডোম উঠতে পারলো না, এবং ওখানেই আসলে এরপরে আর ডোমের কিছু মনে নাই। তো ওখানে যেটা ঘটনা ঘটলো, এরপরে 4টার দিকে ফায়ার সার্ভিসের লোকরা এসে ওইটা আপনার রেস্কিউ যারা থাকে তারা তাকে উদ্ধার করলো, এবং উদ্ধার করার পরে তাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে সকালবেলা তার জ্ঞান ফিরলো, ঠিক আছে। আর ততক্ষণে তো মানে যখন ফায়ার সার্ভিসরা যায়, গিয়ে দেখে যে 4টা বডি আপনার 4টা ট্রেতে রাখা আছে, কোনো বডি নিচে নাই, সবগুলো বডি উপরে। এবং যদি বডিটা নিচে পড়ে থাকতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে পানির মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কিছুটা ওয়েট থাকবে, মানে কিছুটা ভেজা থাকবে, তাই না? কিন্তু ওরকম কোনো ভেজা নাই, যেরকম আছে সেরকমই। এবং প্রত্যেকটা বডি কিন্তু ঢাকা থাকে, একটা কাপড় দিয়ে ঢাকা থাকে, যেভাবে কাপড় একটার উপরে কাপড় ছিল না, আর বাকি সবগুলোর উপরেই কাপড় ছিল, কিন্তু বডি কিন্তু টোটালি শুকনো ছিল, কোনো ভেজা ছিল না। আর সে প্রচন্ড রকমের ভয় পায়, এবং ভয় পেয়ে সে ওখান থেকে তারপরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এটা ছিল আমার সেকেন্ড ঘটনা ওর কাছ থেকে জানা। গ্রেট, খুব চমৎকার একটা স্টোরি শুনছিলাম আমরা আমাদের আজকের বন্ধু ডক্টর জনির কাছ থেকে। সো এই যে দুটো 4টা স্টোরি কিন্তু আমরা অলরেডি শুনে ফেলেছি, এবং এই স্টোরিগুলো নিয়ে আপনাদের অনেক রকমের মতামত আছে নিশ্চয়ই, সেগুলো আমাদেরকে পাঠানোর জন্য শুরুতে যেটা করতে হবে, শুরুতে যে এফএম স্পেস আপনার নাম, স্পেস আপনার মতামতটা কেমন লাগছে আপনার কাছে, স্টোরিগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969-এ। অলরেডি SMS করেছেন আমার কাছে অনেক অনেক বন্ধু বিভিন্ন জায়গা থেকে। মামুন ভাই রয়েছেন আমার সাথে, উদয় ভাই আমার SMS পড়ছেন না কেন, পড়ে ফেলেছি। জয়েন করেছে আমার বন্ধু তৌসিফ মাসুম, সেকেন্ড স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে, এটাও জানিয়েছেন। অ্যান্ড এমডি মুবাসের বলছে খুব ভালো লাগছে, অ্যান্ড জয়েন করেছে সাব্বির টঙ্গী থেকে। মিথুন রয়েছেন আমি আর আমার বোন শুনছি, ধন্যবাদ। অ্যান্ড লিমন রূপসী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু তৌসিফ ইসলাম যুক্ত হয়েছেন, রকি রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমার সাথে স্নেহা, আমাদের সাথে SMS করেছেন আমার বন্ধু সিনথিয়া আগারগাঁও থেকে, তৌসিফ রাকিব যুক্ত হয়েছেন, জুথি মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, মুরসালিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, মিতু ধামরাই থেকে, অনন্যা বাড্ডা থেকে, সে তার ফ্যামিলি নিয়ে আজকে শুনছে, জীবন বাসাবো থেকে টুটুল রয়েছেন আমাদের সাথে, বাবলি রয় রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে সাগর কুমার এবং তামিম, নাদিয়া রয়েছেন আমাদের সাথে, হাবিবা, নাতাশা, এরা সবাই কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। এদিকে নাসিম রয়েছেন কুমিল্লা থেকে, রনি আহমেদ এবং লাবলু রংপুর থেকে। আপনিও কিন্তু একটু দেরিতে হলেও হয়তো টিউন করেছেন জাগো এফএম 94.4, শুনছেন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। বন্ধু এই পুরো অনুষ্ঠানটা আমরা ফেসবুকের থ্রুতে দেখতে পাচ্ছি, জাগো এফএম এবং আরজি উদয়ের ভেরিফাইড পেজ থেকে। সো যারা যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের লাইভটাকে বিভিন্ন গ্রুপে এবং পেজে আমরা শেয়ার করে আমরাই কিন্তু বাংলাদেশের একটি এফএম রেডিওর অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি চাইলেই কিন্তু। কারণ এই যে এত চমৎকার চমৎকার স্টোরিগুলো আসছে, কেউ স্টুডেন্ট, কলেজে পড়ে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, নানা পেশার মানুষেরা এখানে আসেন এবং তারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে চান। সো আমরা কি চাইলেই এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি না? হয়তো পারি। আপনারা এই অনুষ্ঠানটা যখন বিভিন্ন জায়গায় শেয়ার করেন তখন অনেকেই আছেন যারা হয়তো বা ইন্সপায়ার হয় যে আমিও যাব। কারণ লাস্ট উইকে যখন আমরা 10,000 টাইমস এই লাইভটাকে শেয়ার করেছি তখন আমি অনেক পরিমাণ রেজিস্ট্রেশন পেয়েছি। তার মানে গল্পের মধ্যে একটা ভেরিয়েশন আসতে শুরু করেছে। আপনি খেয়াল করে দেখবেন আজকে স্টোরিগুলো কিন্তু একটু ডিফারেন্ট, কারণ বিভিন্ন জায়গার মানুষের আস্তে আস্তে এখানে ঢুকতে শুরু করেছেন। তারা হয়তো অনুষ্ঠানটা সম্পর্কে ইনফর্ম হচ্ছেন আপনারই মাধ্যমে। সো হোয়াট ক্যান উই ডু? আমরা জাস্ট
এই যে আজকে লাইভটা দেখছি জাগো এফএম এর পেজে বা আরজি উদয়ের পেজে, যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করেন। আমরা টার্গেট করেছিলাম যে 10,000 টাইমস আজকে লাইভটাকে শেয়ার করব, এখন অবধি 5,700 বার আমরা লাইভটাকে শেয়ার করেছি। সো আমরা আমাদের অনুষ্ঠানের মাত্র 1 ঘন্টা শেষ হয়েছে, এখনো হাতে 2 ঘন্টা সময় রয়েছে। হয়তো আপনারা যখন শেয়ার করছেন আরো নতুন অনেক বন্ধুরা লাইভটা দেখতে স্টার্ট করেছেন। সো এই মানুষগুলো যদি নিজ উদ্যোগ, প্রথম একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। মানে ওই সিচুয়েশনটা আসলেই অনেকদিন নিশ্চয়ই রেস্টটা রেখে গিয়েছিল। হ্যাঁ, সেটা মানে এটা আসলেই খুব মানে এখনো আমি যখন বলছিলাম অন্যদিকে তাকিয়ে বলছি, আমি আসলে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কি আমার চোখের সামনে ওই জিনিসটা ভাসছিল যে অ্যাকচুয়ালি কি ঘটছিল, এবং আমার ফ্রেন্ডরা যারা ছিল তারাও জানে ব্যাপারটা। সো আজকে শুনছি আমরা আমাদের এই মুহূর্তে ডক্টর জনি রয়েছেন আমার সাথে, যিনি রয়েছেন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে, অনেকেই এখানে আসেন। সো আমার সাথে এখন যে ভাই রয়েছেন তিনি একজন পেশায় ডক্টর, এবং তিনি তার জীবনের একটি অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করলেন, এবং এটা আমরা হয়তো আজকে একটা ভৌতিক গল্প আকারে শুনছি, কিন্তু ওই অভিজ্ঞতাটা তার জন্য অত্যন্ত তিক্ততার। সো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এসএমএস করছেন অনেক মানুষ, যেমন প্রথম যে ঘটনাটা নিয়ে, ময়নার ঘটনাটা নিয়ে অনেকে এসএমএস করেছেন, এবং এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে ডক্টর জনির যে স্টোরিটা আমরা শুনলাম এটা আপনাদের কাছে কেমন লেগেছে। তার জন্য শুরুতে JFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 26969-এ। অ্যান্ড নেক্সট উইকে যদি আপনি এই হটসিটে এসে আপনার জীবনের অভিজ্ঞতাগুলো বলতে চান, সেই অভিজ্ঞতাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটা, আবার হতে পারে না আপনার বাবা মা দাদা দাদুর সাথে ঘটেছে, তারা হয়তো রেডিওতে আসবে না, আপনি তাদের কাছ থেকে কালেক্ট করেছেন এবং আপনি নিজে বিলিভ করেন এবং আপনি শেয়ার করতে চান ভূত স্টুডিওতে এসে। শর্ত একটাই, এই ঘটনাগুলো আগে কখনো কোনো FM রেডিওতে প্রচার হওয়া যাবে না, অর্থাৎ যে ঘটনা আগে প্রচার হয়েছে সেটা আমরা পুনরায় প্রচার করতে চাই না। সো সেই ঘটনাগুলো যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে উদয়ের সাথে যোগাযোগ করবেন কিভাবে? খুব সহজ, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, অ্যান্ড ফাইনালি স্পেস আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, পাঠাতে হবে 26969 নাম্বারে। পুরো অনুষ্ঠানটা ফেসবুকের থ্রুতে আমরা এখন দেখছি, বিভিন্ন জায়গা থেকে অনেক বন্ধু আজকে যুক্ত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য, তাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি জাগো এফএম এর ভেরিফাইড পেজে www.facebook.com/jago.fm, এটাই আমাদের একমাত্র ভেরিফাইড পেজ। সো এই পেজ থেকে আজকে অনুষ্ঠানটা শেয়ার করার কথা বলা হয়েছিল। এখন অবধি অনেক অনেক বন্ধু, যেমনটা খায়রুল আমন, আবদুল্লাহ, বেপারি ভাই, রবিন, আনিন, তারপর হচ্ছে MD-H ফারুক, আরাফাত চৌধুরী, মনির হোসেন, কপু ভুইয়া, আমাদের বন্ধু রাশেদ খান সুজন সহ আরো অনেক অনেক বন্ধু আছেন যারা বিভিন্ন গ্রুপে এবং পেজে এবং মোস্ট ইম্পর্টেন্ট নিজের প্রোফাইল থেকে তারা শেয়ার করছেন আমাদের এই পুরো লাইফটাকে। ধন্যবাদ দিতে চাই এই মানুষগুলোকে, কারণ আপনারা যদি এভাবে এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে না দিতেন, হয়তো প্রত্যেক সপ্তাহে এখানে আসা হতো না আমার, কারণ আমি তখনই আসলে পরের এপিসোডটা করার জন্য ইচ্ছেটা হয় যখন দেখি যে না, সারা সপ্তাহ আপনারা আসলে চেষ্টা করেন। অ্যান্ড আমার সাথে SMS করেছেন আমার সাথে MD রাহুল আমিন, অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন সজীব আহমেদ, প্রিন্স সেলিম, রোকন আহমেদ, এবং যুক্ত হয়ে গেছেন আমার বন্ধু সাজিদ হুসেইন, RT স্বপন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আলামিন হুসেইন, এবং সেই সাথে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাহেরি রয়েছেন আমাদের সাথে, সাইদ জয়েন করেছেন, রাত জাগা পাখি যুক্ত হয়েছেন, আহমেদ সজল, অ্যান্ড ভুল নাম লিখছেন আহমেদ সজল অনুষ্ঠানের নামটা আপনি দেখেও যদি ভুল করেন তাহলে কি করে হবে? ক্যাপশনেই দেওয়া আছে ভূত স্টুডিও শুনছেন আপনি, যেটি হয় প্রতি বৃহস্পতিবার রাতে জাগো FM 94.4-এ। সো এই অনুষ্ঠানটিকে আমরা আজকে বলেছিলাম 10,000 টাইমস আমরা শেয়ার করব, এখন অবধি আমরা এটাকে শেয়ার করেছি 3,000 টাইমস। সো আমাদেরকে আরও প্রায় 7,000 বার লাইভটাকে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে এবং পেজে, যদি আমরা আমাদের আলটিমেট লক্ষ্যে আজকে পৌঁছাতে চাই যে হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে দিব। দায়িত্বটা আমি একা নিলে পারবো না, আমি আপনাকে নিয়ে করতে চাই। যদি আপনার নিজের মনে হয় যে হ্যাঁ, অনুষ্ঠানটা শুনতে আমার ভালো লাগে, আমি এই রকমের স্টোরি সবাইকে শোনাতে চাই, সো দ্যাট আপনি প্রথমত নিজের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করেন, দেন বিভিন্ন গ্রুপে বা পেজে আপনার উদ্যোগে লাইভটাকে ছড়িয়ে দিন। এখন অবধি 3,191 জন মানুষ এইটাকে শেয়ার করেছেন, বাকিরা হয়তো ভাবছেন করব না। আমি আপনাকে বলবো আপনি করবেন কি করবেন এটা আপনার পার্সোনাল অভিমত, বাট আমার জায়গা থেকে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, এই লাইভটা শেয়ার করে আরেকটা বন্ধুকে এই অনুষ্ঠানটা শোনার সুযোগ আপনি করে দিতে পারেন। ভেরি ইজি, এটা করলে বোধহয় আপনার খুব একটা ট্যাক্স কাটবে না। চলে যাব আমার পরের বন্ধু, যিনি ময়না ওয়েট করছে তার সেকেন্ড স্টোরিটা বলার জন্য। ময়না, শুনি আপনার দ্বিতীয় ঘটনাটা। জি ভাইয়া, আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার আম্মুর একটা ঘটনা। আমার আম্মু তখন, এটা মৌচাকের ঘটনা, মৌচাক একটা সোয়েটার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তো ওনার একটি সহকর্মী ছিলেন, ওনার সাথে খুব ভালোই সম্পর্ক ছিলেন। তো ওনার যে সহকর্মী ছিলেন, উনি ছিলেন ওনার পরিবারের বড় মেয়ে, এবং ওনার পরিবারটা খুব বড় ছিল এবং আর কি অতটা সচ্ছল ছিল না। তো পরিবারের ক্ষেত্রে ওনাকে আর কি কর্মরত থাকতে হতো। আর ওনার যে হাজব্যান্ড ছিলেন উনি অসুস্থ ছিলেন। তো একদিন যখন ওনারা ওনাদের কর্মস্থলে ছিলেন,
একদিন বাসা থেকে লোক আসলো যে ওনার স্বামী নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তো ওনাকে তখনই যেতে হবে। তো ওই লোক উনি তো আমার আম্মুর বান্ধবী, যে উনি বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। তো আমার আম্মুও সাথে ছিলেন। আমার আম্মু ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো ওই লোকটা বলল আমার আম্মুর কাছে যে ওনার হাজব্যান্ড তো মারা গেছে। তো গেল, যাওয়ার পর দেখলো যে আসলে সব ঘটনা, তো কবর টবর লাশ সব কিছু করে কবর দেওয়ার পর আবার আম্মু চলে আসলো। চলে আসার পর আবার সব কিছু স্বাভাবিকই হয়ে গেল, ওনারা কাজ করছেন। আর আমার আম্মুর যে বান্ধবী ছিলেন উনি তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো উনি তখন চিন্তা করলেন যে হাজব্যান্ডও নেই, এখন আমি পরিবারের বড়, এখন যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমার পরিবারকে দেখবে কে, যেহেতু আমি একমাত্র কাজ করার মতো। তো তখন উনি সব কিছু চিন্তা ভাবনা করে উনি ডিসিশন নিল যে উনি ওনার বাচ্চাটাকে অ্যাভয়েড করবেন। তো কারোর সাথে কোনো রকম পরামর্শ না করে উনি চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পর উনি ওনার ডাক্তারের কাছে সব কিছু খুলে বললেন। খুলে বলার পর ডাক্তার বলল যে ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন। তখন উনি ওনার বাচ্চাটাকে অ্যাবর্শন করা হলো। অ্যাবর্শন করার পর ওনাকে বললো যে আপনি কিছুদিন রেস্টে থাকেন। কিন্তু উনি এটা চিন্তা করলো যে আমি যদি কিছুদিন রেস্টে থাকি তাহলে তো আমার স্যালারি থেকে টাকা কাটা হবে, আর সেটা তো আমার পরিবারের জন্য ভালো হবে না। তো উনি কি করলেন যে ওনাকে যে হাসপাতালে থাকতে বললেন, উনি না থেকে ওখান থেকে না বলে চলে আসছেন। আচ্ছা, 2 দিনও আর কি ওখানে থাকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর উনি আবার নিয়মিত ওনার কাজে যাচ্ছেন, কাজকর্ম করছেন। করার পর উনি বাড়িতে আসার পর ওনার তো বড় ফ্যামিলি ছিল, তো সেই তুলনায় ভাতের হাঁড়িটাও বড়ই ছিল। তো অনেক ভাতের হাঁড়িটা বড়, তো উনি ভাতের চাল ধুয়ে যখন ভাতের হাঁড়িটা আর কি তুলবে, তখন আর কি কিছু একটা হয়ে গেল, যে কি হলো বোঝা গেল না। তো উনি সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে যাওয়ার পর সব তো হুড়োহুড়ি সব কিছু। তো খবর পেয়ে আমার আম্মু ওখানে গেল। এখন তো তখন ডাক্তারকে ডাকা হলো যে এখনও জ্ঞান ফিরছে না। অনেক চেষ্টা করার পর ডাক্তার আসার পরে বললো যে উনি মারা গেছেন। তো পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। তখন পোস্টমর্টমের রিপোর্টে আসে যে ওনার আর কি নার্ভ ছিঁড়ে গেছে, সেইতে উনি মারা গেছেন। পরে বলছে নার্ভ ছিঁড়ে যাওয়ার কারণ কি, বাড়ির লোক কেউ জানতো না যে উনি বাচ্চা অ্যাবর্শন করিয়েছেন। তখন বললো যে ওনার তো এরকম অবস্থা ছিল, তো উনি অ্যাবর্শন করিয়ে ফেলছেন। পরে এখন বাড়ির লোক একটু রাগ হলো। তারপরে ওই আম্মু তো এখানেই ছিল। তো এখন রাত হয়ে যাচ্ছে, আর কেউ আর কি লাশের কাছে পোস্টমর্টম করে লাশ বাসায় নিয়ে আসলো। এখন কেউ লাশের কাছে থাকতে চাচ্ছে না, যে ভয় পাচ্ছে সবাই। আমার আম্মুর সাথে আরেকজন মহিলাও গিয়েছিল, তো উনিও থাকতে চাচ্ছিল না। উনিও ওনার পরিবারের আর কি লাশের পরিবারের সাথে ছিল। লাশের পরিবার তখন আম্মু কি করলো, যে কি করবে, আমার আম্মুর আবার একটু সাহস বেশি, উনি বরাবরই এগুলো ফেস করে আসছেন। তো উনি বললো যে ঠিক আছে, লাশের পাশে তো মানুষ থাকতে হয়, তা আমিই থাকি। তো উনি তখন থাকলেন ওখানে। ওনার চারপাশে কারেন্ট ছিল না, তো চারপাশে হারিকেন দেওয়া হলো। তো আবহাওয়াটা ছিল এরকম যে খুব অন্ধকার, তারপরে অন্ধকারের মধ্যে হালকা বাতাস, ঝিঝি পোকার ডাক, তো মোটামুটি একটু ভুতুরেই ছিল। আরও লাশ ছিল পাশে। আম্মু বসে দোয়া পড়তেছিল। হঠাৎ করে আর কি আবার সেরকম বাতাস না যে হারিকেনের ভিতরে কাজ ভেদ করে বাতি নিভে যাবে। আচ্ছা, তো বারবার আর কি বাতিটা নিভে যাচ্ছে, জ্বলছে, নিভে যাচ্ছে, জ্বলছে, এরকম করতেছে। এরকম দেখে আম্মু আরও বেশি ছুড়াপাট করতে লাগলো। তারপর দেখলো কিছুক্ষণ পর উনি দেখলো যে ওনার সামনে যে লাশটা ছিল সেটা নেই। ওনার সামনে লাশ নেই। তো উনি খুঁজতে লাগলেন, যে চারপাশে তাকাচ্ছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না। তখন যখন উনি উপর দিকে খেয়াল করলেন, দেখলেন যে লাশটা হাওয়ায় ভাসছে। আচ্ছা, তখন আম্মু তো খুব ভয় পেয়ে গেল, যে ভয় পেলো, আবার এটাও বুঝতে পারলো যে আসলে ও বেশি কিছু করবে না, কারণ আমার আম্মু এগুলো ফেস করার অভ্যাস আছে, উনি জানেন কিভাবে কি করতে হবে। তো উনি দোয়া পাঠ করলেন যা করার। তো লাস্টে আবার কিছুক্ষণ পর নিচে একাই চলে আসলো। নিচে চলে আসার পর
সারা রাত এইভাবেই কাটলো খেলায়। তারপর যখন সকাল হলো তখন বাড়ির লোক কোনো উদ্যোগ নিচ্ছে না লাশটার ব্যাপারে, যে লাশটাকে গোসল করাতে হবে, কাফন দাফন দিয়ে মাটি দিতে হবে, কোনো করছে না। তো আমার আম্মুর সাথে যে মহিলা ছিল ওনাকে আমার আম্মু আবার খালা বলে রাখতেন। তো ওই খালা আর আম্মু তারপরে পাশের আর কি গ্রামের কিছু মহিলাকে নিয়ে লাশটাকে গোসল করানো হলো। গোসল করানোর পর জানাজা করিয়ে লাশটাকে দাফন করা হলো। দাফন করার পর রাত হয়ে গেল। আর এই ঘটনাটা ছিল মৌচাকের। তো ওইখান থেকে এখন আমার আম্মুর বাসা ছিল ড্যামরা, তো ওখানে যাওয়াটা এত রাত্রে, তো আবার ওই খালার বাসা ছিল পাশেই, যে ওই হেঁটে যেতে প্রায় 30-40 মিনিট লাগবে। তো এত রাত্রে প্রায় 1:30-2টা বাজে, গাড়ি পাওয়া যাবে না। তো দুইজনে বলতেছে যে খালা বোনজি বলতেছে যে আসলে আমরা হাইটেই চলে যাই। তো বলতে হাইটে যাচ্ছে, তো যাইতেছে, যাওয়ার পর আম্মু বলতেছে যে খালা আমার না খুব ক্ষুধা লাগছে। পরে বলতেছে যে রাস্তায় এত রাত্রে কিছু তো নাইও, আবার তখন একটু হালকা শীত ছিল। তো তখন কিছুটা হাঁটার পর দেখলো যে একটা ডিমওয়ালা ডিম নিয়ে বসে আছে। তো উনি বললো যে চলো ডিমই খাই, আর কিছু তো নাই। তো দুজনে 2টা ডিম কিনলো। তো আমার আম্মুর যে খালা ছিল উনি ডিমটা হাতে রাখলো, আর আমার আম্মু খাইতে খাইতে আসতে। এমন সময় হঠাৎ করে দেখলো যে আমার আব্বু আসতেছে সামনে থেকে। পরে আম্মু তো অবাক, যে ও তো এখানে আসার কথা না, তো হঠাৎ এখানে আসলো। পরে আমার আম্মুর যে খালা ছিল উনি বললো, উনি একটু খুশি হলো যে যাক একজন ছেলে মানুষ পাওয়া গেল, 2জন মহিলা মানুষ এত রাত্রে একা একা যাচ্ছি। তো উনি একটু খুশি হলেন। পরে আব্বু বলতেছে যে তুমি এত রাত্রে এখানে কেন, বাসায় যাও নাই? পরে বলতেছে যে না, আমি তো বাসায় জানাই দিছিলাম যে আমি আজকে বাসায় যাব না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। পরে আম্মু বলতেছে এখন আবার যাব, আবার ওইখান থেকে কাজে আসবো। তো একেবারে সকালবেলা, রাত্রেটা খালার বাসায় থাকি, সকালবেলা কাজে যাব, তারপর কাজ সেরে বাসায় চলে যাবো। না, আব্বু জোরাজোরি করতেছে না, তোমার আমার সাথে এখনই যেতে হবে। তো বলতেছে, আম্মু বলতেছে তুমি জোর কেন করতেছো, আমি যাব না, তো তুমি চলো খালার বাসায়, দুজনেই যাই খালার বাসায়। পরে বলতেছে যে না, বাসায় যেতে হবে। তো এরকম কথা বিতর্ক করতে করতে ওনারা আর কি রাস্তা হাঁটতেছিলেন। হাঁটতে থাকার কারণ যেই রাস্তা ওনারা যাবেন তার অপোজিটে একটা রাস্তা ছিল, ওটা একটু জঙ্গল ছিল রাস্তাটার ওই দিকে, আর ওটা বিলের দিকে যাচ্ছিল। তো আব্বু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বলতেছে এখান দিয়ে আসো, এখান দিয়ে খালার বাসায় যাইতে তাড়াতাড়ি হবে। পরে আম্মু বলতেছে যে না, আমি এখান দিয়ে যাবো না, এই রাত্রের বেলা অন্ধকারের মধ্যে এখান দিয়ে কেন যাবো, খালার বাসা তুমি কি আসছো নাকি, তুমি যে জানো? পরে হ্যাঁ আমি আসছি, তুমি জিজ্ঞেস করো খালাকে। পরে যে খালা বলতেছে যে হ্যাঁ জামাই তো একবার আসছিল, কিন্তু জামাই আমি তো তোমাকে এইখান দিয়ে নিয়ে যাইনি, তো তুমি এই রাস্তা কীভাবে চিনো? পরে বলতেছে যে আমি আসলে আপনার বাসা থেকে আসার পর এই রাস্তা দিয়ে আসছিলাম, সেই জন্যই আর কি জানি। পরে বলতেছে যে না, যাব না। তো তখন আম্মু আর কি হঠাৎ করেই আব্বুর পায়ের দিকে তাকালো, খেয়াল করলো, দেখলো যে আব্বু আসলে, আমার আব্বু একটু হুজুর টাইপের ছিল, যে দাড়ি ছিল, হুজুরের সবসময় জুব্বা পরে থাকতো। তো দেখলো যে আব্বু আর কি ওনার পাটা মাটিতে নেই, শূন্যে ভেসে আছে। তখন তো আম্মু বুঝে ফেললো। পরে বলতেছে যে খালা তুমি কি একটু পায়ের দিকে তাকাইছো? পরে খালা পায়ের দিকে তাকাই, উনি তো তাকাই অবাক, ভয় পেয়ে গেছে যে শূন্যের উপর কীভাবে দাঁড়িয়েছে। তখন বলতেছে যে চলো আমরা বুঝতে না দিয়া একটু পাশ কাটায় চলে যাই। পরে বলতেছে যে না, এখান দিয়ে যাবো না, তুমি যদি আমাদের সাথে যাওয়ার হয় যাও, না যাওয়ালে তুমি একাই এখান দিয়ে যাও। পরে বললে আম্মু আগে আগে হাঁটতেছে, আম্মু আর ওনার খালা আগে আগে হাঁটতেছে। তারপরে পিছনে যখন তাকালো দেখলো যে আর আব্বু নেই। তারপর আবার কিছুটা গেল, কিছুটা পথ যাওয়ার পর একটু সরু রাস্তা, পাশে একটা বিল ছিল, বিলে প্রায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। তো ওখানে দেখতেছে যে একটা বাচ্চা শুয়ে কান্না করতেছে। তো আম্মুর খালা বলতেছে যে এত রাত্রে কার বাচ্চা খেলতে এসে নিচে পড়ে গেছে, চল আমরা উঠায় নিয়ে যাই বাসায়, পরে আবার সকালে দিয়ে আসবো। আম্মু বলতেছে এত রাত তোমার জন্য বাচ্চা বসে এখানে কান্না করতেছে না? বলতেছে যে তো কান্নাই তো করতেছে, দেখ কি যে একটু আগে দেখলো না তোমার জামাই, তো ওইটা। পরে উনি তো শুই না ভয় পেয়ে গেলো যে কি ঘটতেছে এগুলা। পরে বলছে তুমি ভয় পাইও না, তুমি দোয়া দুরুস পড়তে থাকো, দেখবা আমরা ইনশাল্লাহ বাসায় চলে যাব। তো এটা ক্রস করলো, ক্রস করে আবার সামনে গেলো। তো বাসায় যাওয়ার একটা পুকুর ওনাদের ক্রস করতে হয়। তো
তো আর কি পুকুরটার ওই পারেই ওই খালার বাসা। তো এই পুকুরের পাশেই আর কি একটা সাদা কাপড় মোড়ানো আর কি কাপড় মোড়ানো একটা বাচ্চা শুয়ে আছে। পরে বলতেছে যে কার ও সরি আমি বলতে ভুলে গেছি যে ওই পাশে আবার আরেকটা কবরস্থান ছিল। তো এই কবরস্থান আর পুকুরের মাঝে এই বাচ্চাটা শুয়েছিল আর কি। তখন বলতেছে খালা যে কবর থেকে মনে হয় কুকুর শিয়ালে খুবরে তুলে ফেলছে, সাইড করে দিই। পরে বলতেছে যে তোমার সাইড করতে হবে না, ওইটা ওইখানেই থাক, তুমি ডান পাশ দিয়ে চলে আসো। পরে বলতেছে যে কি বলিস, আরে তুমি আসো, তোমাকে পরে বলবো। পরে যখন ওনারা পুকুরটা ক্রস করে চলে গেলেন তখন বলতেছে যে আজকে তোদের ভাগ্য ভালো ছিল, তার জন্য তোরা বাঁচতে পারলি, তোদের বুদ্ধি ভালো, আর তোরা দোয়া দূর ভালোই জানোস, সেজন্য আজকে তোদেরকে ছেড়ে দেওয়া হলো। এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এবং ডিফারেন্ট এরকম স্টোরিগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি ভূত স্টুডিওতে। সো এতক্ষণ যাবৎ আমরা শুনছিলাম ময়নার কাছে থাকা তার দ্বিতীয় ঘটনাটা। আমরা ময়নার কাছ থেকে আরেকটা ছোট ঘটনা শুনবো একটু পরে, সে ঠিক করে নিক কোন ঘটনা। তার আগে আমরা ডক্টর জনির কাছে চলে যাব। তো একটু আগে জনি ভাই আমাদেরকে যে স্টোরিটা বলেছেন সেটা নিয়ে কিন্তু অনেকের অনেক মতামত রয়েছে, আমরা একটু সেগুলো বলে নিব। যেমনটা বলছিল তাহমিহা, বলছে গাজীপুর থেকে স্টোরিটা ভালো লেগেছে। পিয়াল লিখেছিল যে আমি আমার মামা মামিকে সাথে নিয়ে শুনছি, ভালো লাগছে। অ্যান্ড আমার সাথে জয়েন করেছে বন্ধু ইমন, দিস ইজ দ্য বেস্ট হরর শো ইন আওয়ার কান্ট্রি। থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। আমরা বেস্ট কিনা জানি না, বাট আমরা চেষ্টা করি আর কি। আর এদিকে SMS করেছেন মুকসাদ, বলছে আমি বাড্ডা থেকে একা একা শুনছি, একটু ভয় লাগছে। যখনই ভয় তখনই প্রাণ ঝাল চানাচুরের স্পাইসি মশলার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে, উড়াল মুখে এনে দিবে জোস আর প্রাণে যোগাবে সাহস। তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। নাবিল তাজওয়ার SMS করেছে উদয় ভাই আমি ছিলাম, আছি এবং থাকবো, ধন্যবাদ। তপু রয়েছে, সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, এটাও জানিয়েছিল। অ্যান্ড ডিজে জীবন রয়েছে আমার সাথে। ডক্টর মালিক ভাই তিনি যুক্ত হয়েছেন, নিয়মিতই তিনি আমাদেরকে শোনেন। অ্যান্ড জয়েন করেছে তুহিন হাসান, হ্যালো হাই কি খবর। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে ইঞ্জিনিয়ার শফিক, তিনি অনেকদিন পরে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটাও জানিয়েছেন। আর রিয়াজ উদ্দিন রয়েছেন, তার খুব ভালো লাগছে, এটাও জানিয়েছেন। প্রিয়তি নরসিংদী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে বন্ধু মরিয়ম, তিনি একজন টিচার, তিনি যুক্ত হয়েছেন, জানিয়েছেন। তানিশা সাভার থেকে। অ্যান্ড রয়েছেন আমার সাথে বন্ধু, নাম হচ্ছে জিহাদ ধামরাই থেকে। এদিকে জয়েন করেছেন প্লাবন, তিনি একজন স্টুডেন্ট, শাকিল লালবাগ থেকে। আর তাওসিফ রয়েছেন মুন্সিগঞ্জ থেকে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু, নাম হচ্ছে মারুফ দোহারের বন্ধু স্নেহা ওয়ারি থেকে। আর রানা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। ইয়াসমিন রামপুরার বন্ধু বিল্লাল নাসরিন যুক্ত হয়েছেন আমাদের সাথে। ডিজে ফরহাদ যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আলামিন যুক্ত হয়েছেন। মার্জিয়া রয়েছেন আমাদের সাথে। সো যারা দেরিতে টিউন করেছেন তাদের সুবিধার্থে বলছি, আপনারা শুনছেন জাগো FM 94.4। এখানে চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। আমি উদয় আছি আপনার সাথে এখন থেকে রাত 1টা অবধি। আজকে আমাদের এখানে এই মুহূর্তে আরও একজন অতিথি ওয়েট করছেন, যার কাছে আমি এখন চলে যাব এবং তার কাছ থেকে আমরা তার জীবনের দ্বিতীয় ঘটনাটা শুনবো। তো এই ঘটনাটা শোনার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অনুষ্ঠানটা এই মুহূর্তে ফেসবুকের থ্রুতে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আমি জানি প্রচুর মানুষ রয়েছেন আজকে লাইভে, দেখতে পাচ্ছি www.facebook.com/jagofm এর পেজে, এবং একই সাথে www.facebook.com/RJ উদয়ের পেজে। দুটো পেজই ভেরিফাইড, সো খুঁজে পাওয়াটা খুব বেশি ক্রিটিক্যাল না। এই পেজ দুটোতে লাইভ স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবং আপনাদের কারণেই লাইভটা পৌঁছে গেছে অনেক মানুষের কাছে। এখন অবধি আমি দেখতে পাচ্ছিলাম একটু আগে যে প্রায় 4,500 বারের মতো আমরা এটাকে শেয়ার করেছি। আমাদের টার্গেট ছিল 10,000 টাইমস, এবং আমি বলেছি যদি 10,000 বার আজকে এই লাইভটা আমরা শেয়ার করতে পারি, আই হোপ আমি নেক্সট উইকে ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে অনুষ্ঠানটা করব। বাট সামহাউ যদি আমরা এটাকে না করতে পারি, তাহলে আমার জায়গা থেকে আমার একটা ভেতরে প্রশ্ন হচ্ছে তাহলে কেন করব? বিকজ আমরা তো আসলে একটা জায়গায় ঘুরছি, রোজ যারা শুনছি আমরা তাদেরকেই শোনাতে পারছি, আমরা কি এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না? মেবি পারি। সো আমরা খুব সহজ একটা কাজ করতে পারি, আমরা এই লাইভটা যারা দেখছেন নিজের প্রোফাইল থেকে একবার শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে পেজে যেখানে আড্ডাগুলো জমে উঠে আমাদের, যেখানে বিভিন্ন ভিডিওগুলোকে আমরা দেখতে পারি যে সেখানে শেয়ার করা হয়, সেখানে যদি আমরা এই লাইভটা শেয়ার করি, হয়তো আরও নতুন 10টা বন্ধু আমরা ভূত স্টুডিওতে পাবো। আমি সবসময় বলি ভূত স্টুডিওর বয়সটা খুবই অল্প, ছোট্ট এই শিশুটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদয় বা জাগো FM নয়, সবার আসলে একসাথে কাজ করতে হবে। আর সেজন্যই বারবার করে শেয়ারের কথাটা বলা হয়। সো লাইভটা যারা দেখছো তারা নিজ উদ্যোগে লাইভটাকে শেয়ার করবে বিভিন্ন গ্রুপে এবং পেজে। আমরা একটা ঘটনা শুনবো, শোনার পর এর মাঝে যারা শেয়ার করবেন আমি সেই নামগুলো রিড আউট করার চেষ্টা করছি। ঘটনাটি বলবেন আমাদের ডক্টর জনি। শুনি আপনার কাছ থেকে আপনার দ্বিতীয় ঘটনাটা জনি ভাই। ধন্যবাদ।
দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার ডোম থেকে শোনা। অলরাইট 2007 অথবা 2008-এর দিকের একটা ঘটনা। ঢাকার একটি মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আপনার ডিসেক্টেড বডি রাখা আছে। আচ্ছা তা সঙ্গত কারণেই আসলে মেডিকেল কলেজটির নাম বলা যাচ্ছে না। তা এখন ওই মেডিকেল কলেজের যে অ্যানাটমি বিভাগটা ছিল সেটা ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ওকে মানে বেসমেন্টে, নট গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্টে। তা ওখানে রক্ষণাবেক্ষণের জন্য ডোম ছিল এবং আরও 2-3 জন ছিল। তা প্রতিদিনকার মতো তারা সবসময় যে সমস্ত ডেইলি অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলোই করেছে। পরের দিন আবারও পরীক্ষার সময় যেটা হয় সেটা হচ্ছে যে বডিকে বারবার ফরমালিনে ভেজানো যায় না। তাতে যেটা হয় পরের দিন সকালবেলা উঠালে আপনার ফরমালিন চুয়ে চুয়ে পড়তে থাকে। তো এই জন্য বডি একবার উঠালে হয়তো 3-4 দিন চলে যায়। তা বডি ওঠানো ছিল, আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল টিচারদের, সেজন্য বডিটা ওঠানো ছিল, 4টা বডি ওঠানো ছিল টোটাল। রাত 11টা বা 12টার দিকে প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়। আর ওই বেসমেন্ট ফ্লোরটা ছিল কিছুটা একদম রাস্তার লেভেল করা। আর আপনার ওখানে যে ভেন্টিলেশনটা ছিল সেই ভেন্টিলেশনটা ভুলবশত ওদিন ওরা খুলে রেখেছিল। ওকে এতে করে যেটা হয়, একটা সময় পানি এত বেশি পরিমাণ পানি হয়ে যায়, পানিটা আপনার ভেতরে ঢুকতে থাকে, বেসমেন্ট ফ্লোরে ঢুকতে থাকে। তা এমন সময় সিকিউরিটি যারা ছিল তারা ডোমকে আর অন্যান্য যারা এটার সাথে জড়িত তাদের সবাইকে ডাকার পরে তারা সবাই খুব তাড়াতাড়ি করে নিচে যেতে যায়। নিচে যখন যেতে থাকে তখন তারা বুঝতে পারে যে ততক্ষণে অনেকখানি পানি জমে গেছে, প্রায় হাঁটু সমান। তারা যখন বেসমেন্টে নামার পরপরই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তা ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ হিসেবে জেনারেটর চালু হওয়ার কথা, কিন্তু জেনারেটর আর চালু হচ্ছে না। জেনারেটরটাও আসলে বেসমেন্টেই রাখা ছিল, তা হয়তো পানি ঢুকেছিল সেজন্য জেনারেটরটাও চালু হচ্ছে না। তা খুব বাজে একটা কন্ডিশন। তা এর মধ্যে একজন যে মেইন ডোম ছিল সে বলল যে আমি তাহলে মোবাইলের যে লাইট আছে সেই লাইটটা দিয়ে আমি যাচ্ছি, তোমরা একটু অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করো। তখন সে সামনে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে সে গিয়ে দেখলো সেটা হচ্ছে যে ডিসেক্টেড যে রুমটা সেটা অনেক বড়। তো ওখানে 4টা বডির মধ্যে 2টা বডি সে পাচ্ছে না, আর 2টা বডি আছে তখনও। তা এমন একটা অবস্থা, মানে সে মোবাইলে লাইট দিয়ে সে বুঝতে পারলো আর কি 2টা অ্যাবসেন্ট। তা তখন সে তাড়াতাড়ি চিরাচিরি শুরু করলো যে অন্যদেরকে আসার জন্য। তো এর মধ্যে 2 জন আবার চলে আসলো একটা মোমবাতি বা এই টাইপের কিছু একটা নিয়ে। তাই এইটা টাইপের যখন নিয়ে চলে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে তারা 4টা বডির একটা বডিও তখন খুঁজে পাচ্ছে না, এবং এমন একটা বাজে একটা কন্ডিশন, এবং মানে তারা খুব ভয় পেয়ে যায় আর কি। বিশেষ করে ডোম, তারপরেও ডোমের তো ভয় একটু কম থাকে। তারপরে সে বলছিল যে না সমস্যা নাই, আমি খুঁজছি, তোমরা একটু আমার সাথে থাকো, এরকম একটা ব্যাপার। কিন্তু মানে অন্য যারা ছিল তারা আসলে ওইখানে থাকতেই চাচ্ছিল না। তা এমন সময় তা অন্যরা যারা ছিল তারা চলে আসতে চাচ্ছে। তা ডোম তখন ভাবলো যে তাহলে আমি এক কাজ করি, তাহলে আমিও যাই, গিয়ে ওদেরকে একটু বুঝাই সুঝাই আবার নিয়ে আসবো। কিন্তু ওই মুহূর্তে সবাই উঠে গেলেও ডোম আর উঠতে পারছিল না। এমন একটা অবস্থা যে ডোমকে পেছন থেকে কেউ ধরে রেখেছে। ডোম অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই ডোম উঠতে পারলো না, এবং ওখানেই আসলে এরপরে আর ডোমের কিছু মনে নাই। তো ওখানে যেটা ঘটনা ঘটলো, এরপরে 4টার দিকে ফায়ার সার্ভিসের লোকরা এসে ওইটা আপনার রেস্কিউ যারা থাকে তারা তাকে উদ্ধার করলো, এবং উদ্ধার করার পরে তাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে সকালবেলা তার জ্ঞান ফিরলো ঠিক আছে। আর ততক্ষণে তো মানে যখন ফায়ার সার্ভিসরা যায়, গিয়ে দেখে যে 4টা বডি আপনার 4টা ট্রেতে রাখা আছে, কোনো বডি নিচে নাই, সবগুলো বডি উপরে। এবং যদি বডিটা নিচে পড়ে থাকতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে পানির মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কিছুটা ওয়েট থাকবে, মানে কিছুটা ভেজা থাকবে, তাই না? কিন্তু ওরকম কোনো ভেজা নাই, যেরকম আছে সেরকমই। এবং প্রত্যেকটা বডি কিন্তু ঢাকা থাকে, একটা কাপড় দিয়ে ঢাকা থাকে, যেভাবে কাপড় একটার উপরে কাপড় ছিল না, আর বাকি সবগুলোর উপরেই কাপড় ছিল, কিন্তু বডি কিন্তু টোটালি শুকনো ছিল, কোনো ভেজা ছিল না। আর সে প্রচন্ড রকমের ভয় পায়, এবং ভয় পেয়ে সে ওখান থেকে তারপরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এটা ছিল আমার সেকেন্ড ঘটনা ওর কাছ থেকে জানা। গ্রেট, খুব চমৎকার একটা স্টোরি শুনছিলাম আমরা আমাদের আজকের বন্ধু ডক্টর জনির কাছ থেকে। সো এই যে দুটো 4টা স্টোরি কিন্তু আমরা অলরেডি শুনে ফেলেছি, এবং এই স্টোরিগুলো নিয়ে আপনাদের অনেক রকমের মতামত আছে নিশ্চয়ই, সেগুলো আমাদেরকে পাঠানোর জন্য শুরুতে যেটা করতে হবে, শুরুতে যে এফএম স্পেস আপনার নাম, স্পেস আপনার মতামতটা কেমন লাগছে আপনার কাছে, স্টোরিগুলো লিখে পাঠিয়ে দিবেন 269
69 অলরেডি SMS করেছেন আমার কাছে অনেক অনেক বন্ধু বিভিন্ন জায়গা থেকে। মামুন ভাই রয়েছেন আমার সাথে, উদয় ভাই আমার SMS পড়ছেন না কেন, পড়ে ফেলেছি। জয়েন করেছেন আমার বন্ধু তৌসিফ মাসুম, সেকেন্ড স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে, এটাও জানিয়েছেন। অ্যান্ড এমডি মুবাসের বলছে খুব ভালো লাগছে। অ্যান্ড জয়েন করেছে সাব্বির টঙ্গী থেকে। মিথুন রয়েছেন আমি আর আমার বোন শুনছি, ধন্যবাদ। অ্যান্ড লিমন রূপসী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু তৌসিফ ইসলাম যুক্ত হয়েছেন। রকি রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমার সাথে স্নেহা, আমাদের সাথে SMS করেছেন আমার বন্ধু সিনথিয়া আগারগাঁও থেকে। তৌসিফ রাকিব যুক্ত হয়েছেন জুথি মানিকগঞ্জ থেকে, যুক্ত হয়েছেন মুরসালিন আমাদের সাথে, যুক্ত হয়েছেন মিতু ধামরাই থেকে, অনন্যা বাড্ডা থেকে, সে তার ফ্যামিলি নিয়ে আজকে শুনছে। জীবন বাসাবো থেকে টুটুল রয়েছেন আমাদের সাথে, বাবলি রয় রয়েছেন আমাদের সাথে। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে সাগর কুমার এবং তামিম। নাদিয়া রয়েছেন আমাদের সাথে, হাবিবা, নাতাশা, এরা সবাই কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। এদিকে নাসিম রয়েছেন কুমিল্লা থেকে, রনি আহমেদ এবং লাবলু রংপুর থেকে। আপনিও কিন্তু একটু দেরিতে হলেও হয়তো টিউন করেছেন জাগো এফএম 94.4, শুনছেন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর। বন্ধু, এই পুরো অনুষ্ঠানটা আমরা ফেসবুকের থ্রুতে দেখতে পাচ্ছি জাগো এফএম এবং আরজি উদয়ের ভেরিফাইড পেজ থেকে। সো যারা যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের লাইভটাকে বিভিন্ন গ্রুপে এবং পেজে আমরা শেয়ার করে আমরাই কিন্তু বাংলাদেশের একটি এফএম রেডিওর অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি চাইলেই কিন্তু। কারণ এই যে এত চমৎকার চমৎকার স্টোরিগুলো আসছে, কেউ স্টুডেন্ট, কলেজে পড়ে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, নানা পেশার মানুষেরা এখানে আসেন এবং তারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে চান। সো আমরা কি চাইলেই এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি না? হয়তো পারি। আপনারা এই অনুষ্ঠানটা যখন বিভিন্ন জায়গায় শেয়ার করেন তখন অনেকেই আছেন যারা হয়তো বা ইন্সপায়ার হয় যে আমিও যাব। কারণ লাস্ট উইকে যখন আমরা 10,000 টাইমস এই লাইভটাকে শেয়ার করেছি তখন আমি অনেক পরিমাণ রেজিস্ট্রেশন পেয়েছি। তার মানে গল্পের মধ্যে একটা ভেরিয়েশন আসতে শুরু করেছে। আপনি খেয়াল করে দেখবেন আজকে স্টোরিগুলো কিন্তু একটু ডিফারেন্ট, কারণ বিভিন্ন জায়গার মানুষের আস্তে আস্তে এখানে ঢুকতে শুরু করেছেন। তারা হয়তো অনুষ্ঠানটা সম্পর্কে ইনফর্ম হচ্ছেন আপনারই মাধ্যমে। সো হোয়াট ক্যান উই ডু? আমরা জাস্ট এই যে আজকে লাইভটা দেখছি জাগো এফএম এর পেজে বা আরজি উদয়ের পেজে, যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করেন। আমরা টার্গেট করেছিলাম যে 10,000 টাইমস আজকে লাইভটাকে শেয়ার করব। এখন অবধি 5,700 বার আমরা লাইভটাকে শেয়ার করেছি। সো আমরা আমাদের অনুষ্ঠানের মাত্র 1 ঘন্টা শেষ হয়েছে, এখনো হাতে 2 ঘন্টা সময় রয়েছে। হয়তো আপনারা যখন শেয়ার করছেন আরো নতুন অনেক বন্ধুরা লাইভটা দেখতে স্টার্ট করেছেন। সো এই মানুষগুলো যদি নিজ উদ্যোগে আপনি প্রথমত নিজের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করেন, বিকজ আপনার ফ্রেন্ড লিস্টের অনেক ফ্রেন্ডই এখনো পর্যন্ত জাগো এফএম এর নাম শোনেন নাই, অনেকে হয়তো বা ঢাকার বাইরে থাকেন, তারা জানেনই না এই ভূত স্টুডিওর কথা। তো আপনি যখন লাইভটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরা কিন্তু ফার্স্ট টাইম জানবে, ও আচ্ছা এরকম একটা অনুষ্ঠান হয়। তো আমরা কিন্তু এভাবে স্টার্ট করতে পারি। সো আপনিও আমার এই অনুষ্ঠানের একটা পার্ট, আপনিও জাগো এফএম পরিবারের একজন সদস্য। সেই জায়গা থেকে আমি হয়তো একই কথা বারবার রিপিট করে থাকি যে অনুষ্ঠানটাকে শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দেন। আমরা চাইলেই এই অনুষ্ঠানটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি, ইচ্ছেটা আমার আছে, বাট আসলে আমি চাইলে একা পারবো না, আপনাকেও আমার সাথে আসলে সঙ্গটা দিতে হবে। সো যে যেখান থেকে ফেসবুকে লাইভের থ্রুতে এই অনুষ্ঠানটা দেখছেন, জাগো এফএম এর পেজে রয়েছেন কিংবা আরজি উদয়ের পেজে রয়েছেন, লাইভটাকে প্রচুর পরিমাণে